বাসর ঘরে প্রবেশ করে যে এই বইয়ের ঘুমটা উঠালাম, বউ আমার ছোটখাটো হাতির বাচ্চার মতো সুর করিয়া চিল্লাইয়া বলল। তুই? আচমকা নতুন বইয়ের মুখে এমন শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তারপর একটু এক্সট্রা নজর লইয়া যেই বইয়ের দিকে তাকাইলাম, হায়রে, এই মহিলারে তো আমি চিনি। নতুন বউ হিসেবে একটু এক্সট্রা কইরা আটা ময়দা সুজি মাখার কারণেই আমার বিশেষজ্ঞ দুইখান চোখ তাহাকে চিনিতে ব্যর্থ হইয়াছে। উড়ি মারে, এই মহিলা তো আগে আমার জীবন টানা টানা কইরা ছাড়ছে, এখন আবার আমার বিয়ে কইরা নিছে আমার সারা জীবন তেনা তেনা করার লাইগা। কথাটা ভাইবাই দুঃখের ঠেলায় অক্করে কাইন্দা লাইছি। আসলে দুঃখের কথা কি আর কমরে ভাই, এই মাইয়া আমার এক্স গার্লফ্রেন্ড, নাম রিয়া ওরফে মহিলা শয়তান। জীবনের প্রথম একটা কিউরেটর বদনা থুক্কু ডিব্বা মাইয়া দেখাই প্রেমে পইরা গেছিলাম। আর অনেক কষ্ট করিয়া তাহার সাথে লাইনটা লাগাইলাম, কিন্তু সেই কষ্টের ফল আর পাইলাম কই। 3 মাস এই বজ্জাত বেডির লগে রিলেশন ছিল, আর 3 মাসেই আমার মতো একটা পিচ্চি কিউট বলারে অক্করে থাকার কইতে পারমু না। আমার কান্দ নাইতাছে। তারপর হঠাৎ করে গত 17 দিন আগে তাহার সাথে একটা বিষয় নিয়ে সেই লেভেলের ঝগড়া বেঁধে গেল। আরো সাফ জানিয়ে দিল আমার সাথে আর সম্পর্ক রাখবে না। আর আমিও সুযোগ পাইয়াই তাহার জীবন থেকে ভাগা দিলাম। তারপর এক বস্তা খুশি মনে লইয়া একেবারে আড্ডাখানায় যেতেই। কি রে বেটা, কি হয়েছে তোর? এমন ছাগলের মতো লাফাইতেছিস কেন? আরে বেটা, রিয়ার সাথে ব্রেকআপ হইয়া গেছে। লেখক, ব্রেকআপ হলে মানুষ আপসেট থাকে, আর তুই এমন ছাগলের মতো 3 নম্বর বাচ্চার মতো লাফাইতেছিস কেন? আরে বেটা, লাফামো না তো কি করবো? ওই মাইয়া আমারে ভালোবাসে না। দেখ দোস্ত, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। প্লিজ দোস্ত, তুই মন খারাপ করে থাকিস না। দেখবি রিয়া 2-1 দিন পর আবারই তোর কাছে ফিরে আসবে। প্লিজ দোস্ত আমার, তুই স্বাভাবিক হ। আরে দূর বেটা, আমি তো স্বাভাবিকই আছি। আমাকে দেখে কি তোর পাগল মনে হচ্ছে নাকি? রুবিল রে, ও মনে হয় ব্রেকআপের কষ্টটা সহ্য করতে না পারে এমন পাগলামো করতেছে। দূর হালারা, তোরা তোদের চিন্তা নিয়ে থাক, আমি গেলাম। কথাটা কইয়াই বাড়ির উদ্দেশ্যে ভাগা দিলাম। পিছন থেকে হারামিগুলো ডেকেই যাচ্ছে। আমি ওদের ডাকে কোনো সাড়া না দিয়ে আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে ভাবছি, আচ্ছা রুবেল তো বলল রিয়া আবার আমার লাইফে ফিরে আসবে, আর আমি শুনেছি রিলেশনে এসব ব্রেকআপ হয়ই, আবার কিছুদিন পর সব ঠিক হয়ে যায়। পুরি মারে, এই মাইয়া কি তাইলে আবারও আমার লাইফে ব্যাক করতে চাইবে? খাইছে রে, যেই বজ্জাত মাইয়া আইডা আমাকে ব্ল্যাকমেল করে হলেও আমার লাইফে আবার ব্যাক করবেই। না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে যেন ও আর আমার লাইফে ব্যাক করতে না পারে। আহ, বুদ্ধি পাইয়া গেছি। বিয়া করে এলামও, কিন্তু আমি তো এখনো অনেক চুডু। আম্মু আমার বিয়া করাইবো তো, নাকি ঠ্যাঙ্গা লইয়া দৌড়ানি দিব? আর বিয়া না করলেও তো রিয়া আবারও আমার লাইফে খাইছে রে। আমি আর ভাবতে পারছি না, যেভাবেই হোক আম্মুকে রাজি করাতেই হবে। এখানে আমার জীবন মরণের প্রশ্ন। আর 7-5 কিছু না ভেবেই ফট কইরা আম্মুর রুমে গিয়ে একেবারে নিষ্পাপ বাচ্চাদের কণ্ঠে সুর তুলিয়া আমার আম্মাজানকে ডাক মারিলাম, আম্মু। আমার দিকে না তাকিয়েই জবাব দিলেন, কি ব্যাপার ছোট মিয়া, এত রস লাগাইয়া ডাক দিতেছো? মতলবটা কি? টাকা লাগবে? আরে আম্মু, তুমি তো দেখি আমাকে ভালোই বাসো না। আমি আসছি কোথায় তোমার কষ্টটা একটু কমিয়ে দিতে, আর তুমি কি না। ও মাইয়া, মাইয়া গো, আমার বাজান আসছে আমার কষ্ট কমিয়ে দিতে। আমার আব্বাজানরা কত ভাবে আমার কথাটা বলেন। ছোট মিয়া কি বলতে চান? একেবারে আম্মুর কাছে গিয়ে বসে উনার পা টিপতে টিপতে, আচ্ছা আম্মু, ভাইয়া তো বিয়ে করে ভাবিকে নিয়ে চিটাগাঙ্গে থাকে, আর আব্বু সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তুমি সারাদিন একা একা বাসায় থাকো, তোমার কি কষ্ট হয় না বলো? আর তোমার বয়স হয়েছে, আর এই বয়সেও তুমি একা একা রান্না বান্না করো। তোমার তো একদম সঙ্গী প্রয়োজন। তো তোর কথা কি তোর ভাইয়া চাকরি রেখে বউ নিয়ে এই কিশোরগঞ্জে এসে বসে থাকবে? আম্মু তুমিও না, ভাইয়া কেন আসতে যাবে? আজব, আমি যে বড় হয়েছি সেটা কারোর চোখেই পড়ে না। মানে? আমার কথা চিন্তা করলেও তো বাসায় আরেকজন মানুষ আনা যায়। এই এই, তোর মাথাটা ঠিক আছে তো?
মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছেলে নাকি? ছি ছি ছি। তোর মতো ফাজিলের হাড্ডির লগে কোন বেটা তার মাইয়া দিব? হুম, সারাদিন ফটং ফটং কইরা বেড়াস। আম্মু থাক, আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও তোমাদের ভালো চাইতে আসবো না। হুম। কথাটা কইয়াই আম্মুর রুম থেকে দ্রুত গতিতে আমার রুমের উদ্দেশ্যে ভাগা দিলাম। দেখ, এত পামটাম মাইরা কোনো লাভ হইল না। রাতে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় আম্মু আমার রুমে এসে, কি ব্যাপার ছোট মিয়া, আপনি কি বিজি? না, বিজি থাকবো কেন, কিছু বলবা? আসলে আপনার আব্বুর সাথে আপনার বিয়ের ব্যাপার নিয়ে কথা বললাম। উনিও বললেন বাড়িতে একজন মানুষের প্রয়োজনই, তাই আমিও ভাবলাম আপনার প্রস্তাবটা রাখা যায়। আম্মু, আচ্ছা, তুই কি প্রেম টেম করিস না? একেবারে সেই লেভেলে সাধু সাজ্জা বললাম। আম্মু, তুমি এটা কি বললা? হ্যাঁ, আমি কেন শুধু শুধু প্রেম করতে যাবো? আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব, তাই এসব নিয়ে কোনো দিন ভাবিও নাই। হয়েছে, আর ডায়লগ মারতে হবে না। আকাম্মা, একটা প্রেমও করতে পারিস নাই, আর তোর সাথে কোন মাইয়া প্রেম করতে আসবে? তোর মতো ফাজিল ব্যাডারে কোন মাইয়া পছন্দ করবে? দেখছেন নি কারবারটা? এই মহিলা, তুমি আমার আম্মু না হইলে ইচ্ছা মতো এক গাঁটি কথা শোনাই দিতাম। আম্মু লাগো, তাই কিছু কইলাম না। আম্মু, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হয়েছে, আর ঢং করতে হবে না। আমার একটা বান্ধবীর মেয়ে আছে, শুনেছি মেয়েটা খুব লক্ষ্মী। কালকে 12টার দিকে ওখানে যাব, তুই রেডি থাকিস। আম্মু শোনো না, তুমি আব্বুকে নিয়ে দেখে আসো, পছন্দ হলে কথাবার্তা বাঁকা করে আসবা। আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব, আমি ওকে একটাবারের জন্য দেখতেও চাইবো না। মানে কি, তুই বিয়ে করবি অথচ তুই মেয়ে দেখবি না? আম্মু, আসলে আমিও দেখতে চাই আমার আম্মুনিটা কেমন মেয়ে আমার জন্য পছন্দ করে। আমি একেবারে বাসর ঘরেই দেখবো। ভাইরে, তারপর বাসর ঘরে আইসা দেখি ওই মাইয়া আর কেউ না, ওইটাই রিয়ানি। বেশি বাল পাকনামি করতে গিয়া নিজে ধরা খাইয়া গেলাম। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তারপর আমি রিয়াকে বললাম, ওই সেরি, তুই শেষমেশ আমার ঘাড়ে চাপলি। বইন রে, আমি তোর কি ক্ষতি করছিলাম? কিল্লাই আমার জীবনটারে তেনা তেনা করবি? আমার কাছে এসে আমার মুখের কাছে আঙুল এনে, ওই হারামজাদা, আমি তোর ঘাড়ে চাপতে যাব কেন? তুই আমাকে জেনে শুনে বিয়ে করেছিস। আমি কেন যে আম্মুর কথায় রাজি হয়ে গেলাম? একটাবার দেখলাম না কাকে বিয়ে করছি। ওই হারামজাদা, তুই তো আমাকে বিয়ের আগে দেখছিস, আর সেই জন্যই বিয়ের আগে আমার সাথে দেখা করতে চাসনি। আমার ঠেটা পড়ছে। তোর মতো বজ্জাত মহিলারে বিয়া করতে শয়তানের নানি, তুই আগে আমার জীবনটা শেষ কইরা এখন আবার আমারে বিয়া কইরা নিছস। ওই তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমারে শান্তিতে থাকতে দিবি না? এমন সময় আমাদের দরজায় ঠক ঠক করে কেউ একজন নক করলো। কে? আমি তোমার আম্মা জান, দরজাটা খোলেন। খাইছে রে। আম্মু এই সময় কেন আসলো? আমাদের ঝগড়াঝাটি শুনে ফেললো না তো? আমি মুহূর্তের মধ্যেই এক বালতি দুশ্চিন্তা লইয়া রিয়ার দিকে তাকাতেই দেখি মাইয়া একেবারে অবুঝ বালিকার মতো ইয়া বড় একখান ঘোমটা দিয়া বসাইচা বৈশা আছে। আমি দরজা খোলা মাত্রই আম্মু রুমে ঢুকে, কি ব্যাপার, এত চেঁচামেচি করছিলি কেন? একেবারে সাধু সাইচা বললাম, আম্মু, চেঁচামেচি মানে কি বলতেছে সব? ওই, এত ন্যাকা সাজা লাগবে না, বল কি করছিস? আম্মুর কাছে গিয়ে ফিসফিস করে, আম্মু, নতুন বইয়ের সামনে কি সব আবল তাবল বলতেছো? বাসরাতে কেউ চেঁচামেচি করে? আম্মু, আমি নিশ্চিত তুমি আজকে প্রেশারের ওষুধ খাও নাই, বয়স হয়েছে তো তাই এমন ভুলভাল শুনতেছো। একেবারে মক্কেল সাইচ্চা। বাজান, আমি হয়তো ভুল শুনেছি। আচ্ছা, আমি যাচ্ছি। তারপর আম্মু রুম থেকে যেতেই দরজা লাগিয়ে যেই রিয়ার দিকে তাকালাম, দেখি মাইয়া একেবারে পুরো খাট দখল কইরা ঘুমের রাজ্যে আরোহণ করিতেছে। আহ, কি মায়াবী চেহারা গো! এই চেহারার দিকে তাকিয়ে নিমিষেই একটা জনম পার করে দেওয়া যায়। আমি ওর কাছে গিয়ে ডাক দিলাম, বউ, বউ গো। কি হইছে? এত রস লাগিয়ে বউ বললে চিল্লাইতেছো কেন? না মানে আমি ঘুমাবো। তো ঘুমাও। না মানে তুমি তো পুরো খাট দখল করে আছো, কই ঘুমামো? বাবুই। মুহূর্তের মধ্যেই ফট কইরা একেবারে ওর কাছে গিয়া, বলো না গো সোনা আমার। তুমি চুপচাপ এখন ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে যাও।
কেমন? নয়তো কপালে অনেক দুঃখ আছে। একেবারে কবি কবি ভাব লইয়া, ওগো তুমি যখন ছিলে গভীর ঘুমে, তখনই তোমাকে দেখিয়ে আমি হাদারাম পড়িয়াছি প্রেমে। শোনো না, বলছিলাম যে আমরা আগের সবকিছু ভুলে গেলে হয় না? চলো না দুজন আবার নতুন করে শুরু করি এক রোমান্টিক প্রেমের ইতিহাস। ওই, তোর এসব ঢংবাজি পকেটে রাখ। একটু আগে আমাকে কি বলছিস? আমি কিচ্ছু বলি নাই। ওলে আমার লক্ষ্মীটা, ওইগুলো তো রাগ করে বলছি। আমি তোকে খুব ভালো করে চিনি। কে যেন বলছিলি আমি শয়তানের নানি, তারপর আমি তোর জীবন টানা টানা করে ফেলছি। তো এখন আমার কাছে কি? বলছিলাম কি, মানে আমাকে এইবারের মতো মাফ করে দেওয়া যায় না? ও হ্যালো, তোকে আমার হারে হারে চেনা আছে, বজ্জাত বেটা। না, এখন আর সহ্য করা যাচ্ছে না, আমাকে অপমান করা হচ্ছে। না না না, আমার জন্য এখন আমি আমার পুরো পুরুষ জাতিকে নারীর কাছে ছোট করতে পারি না। ঝগড়া যখন করেছি আরো করব, তবুও আমাদের পুরুষ জাতিকে নারীর কাছে মাথা নত করতে দেব না ইনশাল্লাহ। ভাইরা আমার, চিল্লাই কন ঠিক কিনা? আসলে একটা কথা কি জানিস, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তেমনি তোদের মতো কিছু মেয়ে আছে যাদেরকে সম্মান দিলে সেটার মূল্য বুঝে না, বরং এটাকে তোরা পুরুষ জাতির দুর্বলতা ভাবিস। দেখ, আমি এই খাটে ঘুমাবো, তোর ইচ্ছে হলে আমার পাশে ঘুমা, নয়তো নিচেও ঘুমাতে পারেন। কথাটা বলার সাথে সাথেই রিয়া ফট কইরা বিছানা থেকে নেমে গিয়ে হাতে ফল কাটা ছুরিটা নিয়ে আমার দিকে এগোতে লাগলো। উড়ি মারে, আমার ডর করতেছে। বাবু, তুমি ফল কাটা ছুরি নিয়ে এদিকে আসতেছো কেন? ছুরিটা আমার গলার কাছে এনে নাম, বিছানা থেকে নাম। আমিও সাথে সাথে ব্যাককেলের মতো বিছানা থেকে নেমে গেলাম। না, আমি তোমার সব কথা শুনবো, তুমি যা বলবো আমি তাই করব। আমি জীবনেও খাটে ঘুমাবো না, আমারে ছাইরা দাও। ওয়াও, ওয়াও, ওয়াও। আমার গলার কাছ থেকে ছুরিটা সরিয়ে মনে থাকে যেন, মাইন্ড ইট। তারপর রিয়া ছুরিটা ওর বালিশের কাছে রেখে নিশ্চিন্তে শুয়ে পড়লো। আর আমিও সুযোগ বুঝছা ঠাস কইরা ছুরিটা আমার হাতে লইয়া একেবারে বাংলা সিনেমার ডিপ জলের মতো হু হু কইরা এক গাঁটটি হাইসা কইলাম, তোরে আজকে খাইছি। সাথে সাথে রিয়া আর কোনো কথা কইয়াই একেবারে হোসাইন বোল্টের গতিতে খেইচ্ছা দর। লে খোকা মাইয়া তো দরজা খুইলা বাইরে চইলা গেছে। ঠোঁটের উপর হাতের আঙ্গুল দিয়া মুখখানা চাইপা ধইরা একখান হাসি দিলাম, যেন মুখে মশা ঢুইক্কা না যায়। মাইয়া আমারে ডরাইছে। ঠিক তখনই আমার ডান কান একটু ব্যথা অনুভব করাই, যেই কানে হাত দিলাম দেখি আম্মুর হাত। আম্মু ছাড়ো, লাগছে তো। এক বস্তা রাগ মাথায় লইয়া, তুই মানুষ হবি না? আম্মু তুমি এটা কি বললা? তাইলে আমি কি ভিনদেশি এলিয়েন নাকি? ওরে খোদা, পৃথিবীতে এত মানুষ থাকতে এই আইটেমটাকে আমার কাছে পাঠাতে হলো। ওই, তুই বৌমাকে মেনে নিচ্ছিস না কেন? প্রবলেমটা কি তোর? এক ডিব্বা রহস্য মাথায় লইয়া, মেনে নিচ্ছি না মানে? তোমার বৌমাই তো আমাকে মেনে নিচ্ছে না। আম্মু, আপনি ওনার কথা বিলিভ করেন না। আমাকে একটু আগে ছুরি দেখিয়ে বলেছে আমাকে নাকি উনি মেরে ফেলবে যদি আমি জোরপূর্বক স্ত্রীর অধিকার চাই। আম্মু দেখেন, ওনার হাতে এখনো ছুরিটা আছে। সাত, তুই এক্ষুনি এই রুম থেকে যা। যাবো মানে? কই যাব আমি? আমাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েই দরজা লাগিয়ে দিয়ে, তোর যেখানে খুশি যা। যা শালা, এখন কি করবো? তারপর বাধ্য হয়ে আব্বুর রুমে গেলাম। আমাকে দেখা মাত্রই, তা বাপধন, এই বাসাতে তো কি আকাম করছেন আপনি যে সোজা আমার কাছেই ট্রান্সফার হতে হলো? আব্বু, আমারে আম্মু জোর কইরা বাসা থেকে তাড়াই দিছে। তুমি প্লিজ আম্মুর একটু বুঝাইয়া বলো। আব্বাজান, আমি বলি কি, তুমি চুপচাপ এখন আমার পাশে শুয়ে পড়ো, সকালে যা করার করব। মানে কি? আজকে আমার বাসর রাত। দেখো বাপধন, দেশের ক্ষমতা এখন শেখ হাসিনার হাতে। আমরা পুরুষ একটু নির্যাতিত হবই, মেনে নে বাপধন, মেনে নে। শেষমেশ কোনো উপায় না পাইয়া আম্মু যখন মোর বউ লইয়া আমারে আব্বুর লগে থুইয়া মনে সুখে ঘুমাই যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, এই গানটা গাইতে গাইতে ঘুমাইয়া গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কয়েকটা সারের চেঁচামেচিতে। চোখ খুলতেই দেখি এইগুলা কোনো জীবন্ত সার নয়, আমার পরাণের হারামি বন্ধু ওরফে ভন্ডুগুলা। কি ব্যাপার, এই সাত সকালে তোরা আমার বাসায় কোন দুঃখে? পরের দিন সকালে ঘুম ভাঙলো কয়েকটা সারের চেঁচামেচিতে। চোখ খুলতেই দেখি এইগুলা কোনো জীবন্ত সার নয়, আমার পরাণের হারামি বন্ধু ওরফে ভন্ডুগুলা। কি ব্যাপার, এই সাত সকালে তোরা আমার বাসায় কোন দুঃখে?
তোরে কালাইতে আসছি। কেন? আমি কি তোর বইনরে লইয়া ভাগা দিছি নাকি? হারামজাদায় একা একা বিয়ে করে নিলে আমাদের একটা বড় জানানোর প্রয়োজন মনে করলি না? ভাইরে, হঠাৎ করে হয়ে গিয়েছে। বিলিভ কর দোস্ত, আমি নিজেই জানতাম না যে তখন আমার বিয়ে। তোর সব ঢপবাজিতে আমাদেরকে গলাতে পারবি না। দে, এখন আমাদের ট্রিটটা দে। লে খোকা, ট্রিট এটা আবার কি? মাম্মা, এসব ন্যাকামো রাইখা চুপচাপ আমাদের ভলিউমটা দিয়ে দাও, নয়তো। নয়তো কি? নয়তো তোমার বইয়ের কাছে এই নিয়ে বিনিয়ে অনেক কাহিনী কয়া দিমো, পরে ঠেলা বুঝবা। তো জানা। তারপর আমি মনে মনে বললাম, একটাবার চেহারা খান দেখলে এমনিতেই ঠান্ডা হয়ে যাবি। মুহূর্তের মধ্যে দুইটা একেবারে ভিলেনের মতো ভাব লইয়া কইল, আব্বে তোর বউ কই? আমার রুমেই আছে, যাও। 2 মিনিট পর হারামি দুইটা বদনা দুঃখ মনে লইয়া আমার কাছে ফিরিয়া আসিয়া কইল, মামা, কেমনি কি রিয়া তোর বউ? ভাইরে, সবই আমার বাল পাকনামির ফল। তারপর হারামিগুলোরে সব কাহিনী খুইল্লা কইলাম। তাহলে এখন কি করবি? রিয়া তোকে মেনেও নিচ্ছে না। আরে দোস্ত, সময় নে, মেয়ে মানুষের মন, একটু মিষ্টি মিষ্টি কথা বলবি, মাঝে মাঝে সারপ্রাইজ দিবি, ওর ছোট ছোট আবদারগুলো পূরণ করবি, ব্যাস কাজ হয়ে যাবে। দূর, আরে বেটা, মেনে নেওয়াটা জরুরি না, কিন্তু ও তো আমাকে সারাক্ষণই প্যারা দেয়। আমি না প্যারা সহ্য করতে পারি না। আচ্ছা দোস্ত, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমাদের এখন যেতে হবে। সে কি, নাস্তা করে যা। না রে দোস্ত, বড় অপুর শরীরটা অনেক খারাপ, ওনাকে এখন দেখতে যাব। ও আচ্ছা, তাহলে যা, আর আপুর কি অবস্থা সেটা জানাস। তারপর রুবেল আর হাবিব চলে যাওয়ার পর আমি একটু বাইরে হাঁটতে বের হলাম। বলে রাখা ভালো যে অতিরিক্ত গরমের কারণে আমি লুঙ্গি পরে বের হয়েছিলাম। রাস্তায় একা একা হাঁটতেছি আর গান গাইতেছি। ভালোই ছিলাম আমি হাঙ্গা কইরা এখন আমি কান্দি বইয়া বইয়া। এমন সময় পাশে এক ভ্যান চালক ডাক দিয়ে বলল, বাবা, আমার ভ্যানটা ধাক্কা দিয়ে উঠাইয়া দিবা। তাকিয়ে দেখি ভ্যানের একটা চাকা ভাঙ্গায় পড়ে আটকে গেছে। লোকটা মোটামুটি বৃদ্ধ, তাই একা তার পক্ষে এই ভ্যানটা ওঠানোর সামর্থ্য নেই। আমিও একটু মানবতা দেখিয়ে ধাক্কা দিয়ে উঠিয়ে দিলাম। তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে যেই বাসায় পৌঁছালাম, দেখে আম্মু ঠ্যাঙ্গা লইয়া আমার দিকে এগিয়ে আসছে। আমিও ফট কইরা আব্বুর পিছনে লুকাইয়া গিয়া আম্মুরে কইলাম, আম্মু আবার কি হইছে? এই, তোর কি কোনো কমন সেন্স নাই? লেখকা, আমি আবার কি করলাম? তারপর আম্মু মোবাইলের স্ক্রিনের ইশারা করে বলল, এসব কি? আমি যেই মোবাইলের স্ক্রিনে তাকালাম, দেখে আমার লুঙ্গি পর একটা ছবি। খাইছে রে, এটা তো একটু আগে কেউ তুলছে। একটু আগে ওই ভ্যান গাড়িটা যখন ধাক্কা দিচ্ছিলাম তখন তুলে নিয়েছে। আর ছবিতে ক্যাপশন দিয়েছে, বিয়ের রাত পার না হতেই ভ্যান চালকের খাতায় নাম লিখালেন এক যুবক। কেমনটা লাগে? এই কামটা কেডা করলো? এই হারামজাদা, আমি কি তোকে কোনোদিন কোনো কিছুর অভাব দিয়েছি? তুই কি জন্য ভ্যান গাড়ি চালাতে গেলি? উফ, তুই আমার মান সম্মান কিছু রাখলি না। আব্বু, বিশ্বাস করো, আমি ভ্যান গাড়ি চালাই নাই। তারপর সকালের ঘটনা পুরোটা খুলে বললাম। সবই বুঝলাম, কিন্তু এই কাজটা করলো কে? আমিও তো ওইটাই ভাবছি। আব্বু, এটা আপনার ছেলেরই কাজ। যেন এই নিউজ দেখে আমার ফ্যামিলি অপমানিত হয়, সেই জন্য এই কাজ করছে। ওরে খোদা, আমি কই যাবো? নিজের সম্মান কোন বলদে ধুলাই মিশাইতে চাই? আমি এত কিছু বুঝি না, তোকে কতবার মানা করছি লুঙ্গি পইরা বাইরে বের না হতে। এখন এই নিউজ যে ভুল, এটা সবার কাছে প্রমাণ কর, নয়তো এই বাসার জায়গা নেই, ভ্যান চালায়া খাবি। আচ্ছা। তারপর রুবেলকে কল দিলাম। কি রে বেটা, ভ্যান চালায় কত ইনকাম করলি? দেখ ভাই, আমি একদমই ফানি মোডে নাই। প্লিজ তুই তাড়াতাড়ি আড্ডাখানায় আয়, আচ্ছা, আসতেছি। আর হাবিবকেও নিয়ে আসবি। তারপর সোজা আড্ডাখানায় গিয়ে 3 হারামি এক হইলাম। আচ্ছা, মূল কাহিনীটা একটু বলতো। তারপর আমি ওদেরকে সব কাহিনী খুলে বললাম। সবে বুঝলাম, কিন্তু এই কাজটা কি করেছে সেটা আগে আমাদের জানতে হবে। আর আইডিটা তো ফেক, হ্যাক করা ছাড়া কোনো উপায় নেই। প্লিজ ভাই, যেইভাবেই হোক আমাকে বাঁচা। আচ্ছা, আমি আমার ফ্রেন্ডকে আইডি লিঙ্কটা দিচ্ছি। ও অনেক ভালো হ্যাকার। আশা করি আইডিটা হ্যাক করতে পারলেই সব সমস্যার সমাধান করা যাবে। তারপর রুবেল তার ফ্রেন্ডকে আমাদের সমস্যা খুলে বলে। তারপর আইডি লিঙ্কটা ওকে দিয়ে দিল। প্রায় 2 ঘন্টা পর রুবেলের ফ্রেন্ড জানালো আইডিটা হ্যাক করতে সক্ষম হয়েছে। তারপর রুবেলের কাছে আইডির ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাঠালো। আমরা আইডিটাতে লগ ইন করে যা দেখলাম, তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এ কি,
এই আইডিটা তো কামরুলের। কামরুল হচ্ছে রুবেলের চাচাতো ভাই। কি কামরুল্লাহ এই কাম করছে? হালারে আইজা কুইটা লাভাম। আচ্ছা দোস্ত, আগে মাথা ঠান্ডা কর, রুমাইল্লারে সার্চ করতেছি। রুবেল, কামরুল্লাহরে কল দে। দেখ দোস্ত, ও তো আমার ভাই। এখানে আমি থাকলে প্রবলেম হবে, আমি যাই। রুবেল ঠিক বলেছে। তাছাড়া রুবেল আমাদের সাথে থাকলে ওকে আমরা কিছুই করতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুই কামরুল্লাহরে এখনই এখানে হাজির কর। তারপর কামরুল্লাহরে কল দিয়ে আমাদের আড্ডাখানায় হাজির কইরা ক্লাবের দরজা লাগিয়ে ইচ্ছে মতো কেলানোর পর ওই তোরা দুইটা আমাকে এইভাবে মারতেছিস কেন? আমি কি করেছি? তা মামা, তুমি আমার লুঙ্গি পরা পিক তুইল্লা এত সুন্দর একটা ক্যাপশন দিয়া ফেবুতে পোস্ট করলা কেন? এই পোস্ট আমি করি নাই। ওই হালা, তোর আইডির পাসওয়ার্ড কিন্তু আমাদের কাছে আছে, আর এই আইডি যে তোর তার অনেক প্রমাণও রয়েছে। কিন্তু আইডির পাসওয়ার্ড কেমনে পাইলি? পেয়েছি কোনো একভাবে। এখন বল, তুই এই আকাম কার কথাই করছিস? ভালো করছি। মনে আছে আমার জরিনের সাথে রিলেশনটা কিভাবে ভাঙছিলি? 7 মাস সাধনা করে ওর সাথে সম্পর্কটা করেছিলাম, তারপর সকিনের সাথে রিলেশনে গেলাম। 3 মাস আগে ওই রিলেশনটা কিভাবে ভাঙছিলি মনে আছে? গত 3 মাস আগে বাজারের দিকে যাচ্ছিলাম, তখনই খেয়াল করলাম কামরুল্লাহ চকিনার সাথে বৈশা মনের সুখে প্রেম চালাইয়া যাইতেছে। আমি কামরুলকে জিজ্ঞেস করলাম, মামা কি অবস্থা? হালাই তার গার্লফ্রেন্ডের সামনে এমন ভাব লইল যেন আমাকেও চেনেই না। তারপর কামরুলের গার্লফ্রেন্ড সকিনা কামরুলকে জিজ্ঞাসা করলো, বাবু এই হ্যান্ডুটা কে গো? আর সাথে সাথেই কামরুল্লাহ কইল, আরে এলাকার পোলা, মাঝে মাঝে হেল্প করি, তাই যেখানে আমাকে দেখে একটু সম্মান করে আর কি। আমি মনে মনে কইলাম, দেখছনি কারবারটা, হালাই ওর গার্লফ্রেন্ডের সামনে আমরা ছোট করছে। দাঁড়া, তোরে বাসটা দিতেছি। তারপর যেই ভাবা সেই কাজ, কামরুল্লাহ রে ওর গার্লফ্রেন্ডের সামনে কিছু ভাষণ শুনাইয়া দিলাম। কিরে কামরুল্লাহ, তোর মধ্যে কি একটু মনুষ্যত্ব নাই? কয়েক মাস আগে জরিনার লাইফটা শেষ করলি, মায়াটা এখন ওপারে যাবে। তারপর গেলি মর্জিনার লাইফে, এখন মর্জিনারে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে এখানে আরেক মাইয়ার লগে টাঙ্কি মারস। আর কয়টা মাইয়ার জীবন এভাবে নষ্ট করবি? মর্জিনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, আমি আসার সময় তোর কথা জিজ্ঞেস করছিল, ভালো হ। কথাগুলো এক নিমিষে কইয়াই প্যান্টের পকেটে হাত ঢুকাইয়া থুক্কু। তখন লুঙ্গি পরা ছিলাম, লুঙ্গির এক কোনা কাঁধের উপর তুইলা এক বালতি খুশি মনে লইয়া একেবারে তামিল সিনেমার নায়কদের মতো স্টাইল কইরা ওই স্থান থেকে ভাগা দিলাম। আর ততক্ষণে কামরুল আর সকিনার প্রেম কাহিনী ইতিহাসের স্মৃতির পাতায় স্থান করিয়া লইল। দেখ ভাই, ওই ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত, কিন্তু হালা, তুই আমারে সবার কাছে এইভাবে ছোট করতে পারলি? তুই তো আমার ল্যাংটা কালায় দোস্ত ছিলি, তুই একটা মাইয়ার জন্য আমার উপর প্রতিশোধ নিতে পারলি? আসলে আমি এই কাজটার প্রতিশোধ নেওয়ার জন্য করি নাই। আসলে তোর বউ রিয়ার কথায় আমি এই কাজটা করেছি। রিয়ার কথায় তুই সাদকে এইভাবে ছোট করতে পারলি? ওই হারামজাদা, রিয়া তোরে কত টাকা দিয়েছে? আজব, টাকার জন্য কেউ এসব করে নাকি? রিয়া বলছে এই কাজটা করতে পারলে ফুলটুসির সাথে আমার লাইনটা করিয়ে দেবে, তাই করেছি। কামরুল্লার মুখে এই কথাটা শোনা মাত্রই আর এক মুহূর্ত দেরি না কইরা আমি আর হাবিব আবারও আধা ঘন্টা এই হালারে কেলাইলাম। তারপর ওর গুলটুমার্কা চেহারাটার কয়েকটা ছবি তুইলা ওর এই আইডিতেই, যে আইডিতে আমার লুঙ্গি বড় ছবিটা পোস্ট করেছিল, ওর ছবিগুলো পোস্ট কইরা ক্যাপশন দিলাম, সাদ ভাইয়ার নামে মিথ্যা গুজব ছড়ানোর পর আমার বর্তমান অবস্থা। তারপর কয়েক বস্তা রাগ মাথায় লইয়া বাসার উদ্দেশ্যে রওনা হলাম। না, রিয়াকে আজকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো, হারামজাদি বহুত বাইরে গেছে। তারপর বাসায় প্রবেশ করে যেই আমার রুমে ঢুকলাম, রিয়ারে দেখা তো ভাই আমি অক করে কাইত হইয়া গেছি। ভাইরে, আমার পছন্দের কালার ব্ল্যাক কালারের শাড়ি পরছে, তার উপর আবার হাতে লাল চুড়ি, খোলা চুল, গায়ে নুপুর। এই ভাই, এই মাইয়াকে আমার ক্লাস খাওয়াইতে খাওয়াইতে মাইরা লইমনি। রিয়াকে দেখা মাত্রই আমার বস্তার বস্তা রাগ মুহূর্তের মধ্যেই রকেটবিহীন মঙ্গল গ্রহে ভাঙা দিল। তারপর গান গাওয়া শুরু করলাম। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। ও কি গো, আমার মন ভালা না। এই কুখ্যাত গানটা গাইতে গাইতে একেবারে চাঁদে থুক্কু ছাদে চলে আসলাম। ছাদে বসে গল্প লিখছিলাম, এমন সময় রিয়া এসে বলল, কি মিস্টার, খাবেন না? আচ্ছা ভাই, তুই চাষটা কি বলতো? মানে কি, আবারও ঝগড়া করবা? ভাই, তোর প্রবলেমটা কি? তুই কামরুল্লারে দিয়া আমার এমন ব্যাড পিক ফেসবুকে তো পাবলিশ করলি কেন? আপলোড করছি, ভালো করছি, আরো করমু।
তুই কি যেন বলছিলি? আমি তোর জীবন তেনা তেনা কইরা দিছি। এখন বুঝবি কত ধানে কত চাল। প্যারা যে কি সেটা টের পাবি। সবে মাত্র তো শুরু। কথাগুলো বলেই রিয়া ছাদ থেকে নিচে চলে যেতে লাগলো, আর আমি মদনের মতো নিজের গালে নিজেই থাপ্পড় দিয়া কইলাম, সাদ ভাই তুই গেলি। তারপর এক বালতি সমবেদনা মনে লইয়া নিচে গেলাম খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে একটু বিশ্রাম নিতেছি, এমন সময় আব্বু আর আম্মু আমার রুমে আসলো। তোমরা? আচ্ছা তুই কি চাস বল তো? তখন তো বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলি, এখন বৌমাকে মেনে নিচ্ছিস না কেন? আম্মু সত্য বলতেছি, আমি রিয়াকে মেনে নিলেও ও আমাকে মেনে নিচ্ছে না। কি? নিজের দোষ এখন বৌমার উপর চাপাচ্ছিস? লজ্জা করে না তোর? আব্বুর মাথায় হাত দিয়ে বলতেছি, আম্মু আমি সত্যি। এতটুকু বলতে আব্বু ফট কইরা আমার থেকে 3 ফিট দূরে গিয়ে কইল, ওই তুই একদম আমার মাথায় হাত দিয়ে কসম বলবি না। আমি এই অল্প বয়সে মরতে চাই না। ওরে মারো মুঝে মারো। আচ্ছা আম্মু রিয়া কোথায়? কিচেনে আছে। কেন? আমি আম্মুর কথার কোনো জবাব না দিয়েই কিচেনে চলে গেলাম। তারপর রিয়ার কাছে গিয়ে নরম গলায় বললাম, রিয়া বল। আমি তোমার সব কথা শুনবো, কখনো তোমার কথার অবাধ্য হব না। প্লিজ আব্বু আম্মুকে ম্যানেজ করো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আমার সোনাটা বাবুটা, এই কথাটা মনে থাকবে তো? এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আমার সোনাটা বাবুটা, এই কথাটা মনে থাকবে তো? আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রদান করলাম। শোনো, এখন থেকে তুমি প্রতি রাতেই নিচে ঘুমাবা, আর আমার সাথে একদমই ঝগড়া করবা না। আর রাতে ঘুমানোর সময় দরজা আনলক করে ঘুমাবা। আমার বিছানা প্রতিদিন পরিপাটি করে রাখবা। মাঝে মাঝে আমার পা টিপে দিবা, কেমন? উফ, মেজাজটা পুরাই 420 হইয়া যাইতেছে। না না, এখন রেগে গেলে চলবে না। আব্বু আম্মুকে শান্ত করতে হলে এখন আমাকে হ্যাঁ বলে দিতে হবে, তারপর বাকিটা বুঝামু। আচ্ছা বাবু। এই তো আমার লক্ষ্মী সোনাটা, এই নাও তোমার একটা ফ্লাইং কিস। মনে মনে কইলাম, যা আগে আব্বু আম্মুর সামলা, পরে ঠেলা বুঝাইতেছি। আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু সোনা। তারপর রিয়া আব্বু আম্মুর কাছে গিয়ে, আম্মু আপনার ছেলে সব ভুল বুঝতে পারছে। প্লিজ আপনারা ওকে আর কোনো প্রেশার ক্রিয়েট করেন না। আসলে অনেক ভালো একটা ছেলে, ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। কথাগুলো বলেই রিয়া আবারও কিচেনে চলে গেল। আম্মু আমার কাছে এসে আমার পেটে গুতা দিয়া কইল, এতদিনে বুঝতে পারছিস? তারপর সেই লেভেলের একখানা ভেটকি মাইরা আম্মু আর আব্বুও আমার রুম ত্যাগ করিল। তারপর আমিও সেই লেভেলের ভাব লইয়া বাসা থেকে বের হতে যাব, ঠিক তখনই মনে পড়ল, আরে আমি তো লুঙ্গি পরা খাইছে রে। আগের বাসটার কথা মনে কইরাই দুঃখের ঠেলায় অক করে কাইন্দালাইছি। আমার লুঙ্গি। তারপর আবারও রুমে আইসা আমার স্বাদের লুঙ্গি খুইলা প্যান্ট পইরা আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতেছি, এমন সময় হাবিবের এক্স এর সাথে দেখা। ও মা, সাথে একটা পিচ্চি কিউট পোলাও আছে। আসেন ভাই, এই মায়াডারে একটু চেতাইয়া আসি। আমি হাবিবের এক্স কে উদ্দেশ্য করে, আরে জান্নাত তুমি? হাবিবের এক্স এর নাম জান্নাত। হ্যাঁ সাদ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তারপর জান্নাতের সাথে পিচিটাকে জান্নাতকে দেখিয়ে জিজ্ঞেস করলাম, বাবু উনি তোমার কি হয়? আঙ্কেল, উনি আমার আম্মুনি হয়। আরে বেটা, উনি তোর আম্মু হইলে আমারে ভাই ক ভাই, কারণ আমার বন্ধু তোর আম্মুর বাবু ছিল। ওমা তাই? তাহলে তো তুমি আমার ভাইয়াই হও। এক বালতি রাগ মাথায় লইয়া এই, আপনি কখনোই শুধরাবেন না। ঠিক তখনই একটা ভুড়িওয়ালা পাবলিক আইসা জান্নাতকে জিজ্ঞেস করলো, জানু কি হয়েছে? না জানো, তেমন কিছু না। জানা তোমার বর নাকি? জি ভাইয়া। আর হ্যাঁ, আমার বর মোটেও আপনার ফ্রেন্ডের মতো না। আমাকে একটু অবহেলা করে না, সব সময় ছায়ার মতো আমার সাথে থাকে। ও হাগু করতে গেলেও সাথে যায় নাকি? কথাটা কইয়াই খেচ্চা দৌড়, আর পিছন থেকে জান্নাত ঝড়ের বেগে গালাগাল দিয়ে যেতে লাগলো। তোর কপালে বউয়ের আদর নেই। তোর বউ তোরে দিয়া ঘরের কাজ করাবে। হারামি কুত্তা ইতর। সব কথাগুলো মিলায় নিস। একটু দাঁড়াইয়া কইলাম, তাতেও সমস্যা নাই, তোমারটার মতো অমন ভুড়িওয়ালা না হইলেই হয়। কথাটা কইয়াই আবারও দৌড় লাগাইলাম। প্রায় 3.5 মিনিট দৌড়ানোর পর আড্ডাখানায় পৌঁছালাম। কি রে বেটা, এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? আরে বেটা বলিস না, আসার সময় হাবিবের এক্স এর সাথে দেখা, তারই একটু চেতাইয়ে আসলাম।
হাবিবের এক্সের কথাটা বলতেই লক্ষ্য করলাম হাবিবের মুখটা একটু মলিন হয়ে গেল। হাই রে, বেচারা হয়তো ইমোশনালি আপসেট হয়ে গেছে। হাবিবের পাশে বসে ওর পিঠে হাত বুলাতে বুলাতে, দোস্ত প্লিজ মন খারাপ করিস না, দেখিস তোকে জান্নাতের থেকে অনেক ভালো মেয়ে বিয়ে করাবো। আরে বেটা, আমি আমার জন্য আপসেট হই নাই, ভাবতেছি জান্নাতের বরের কথা। বেচারা কত কষ্টে না জানি আছে। কি ভাবলাম আর কি হইল। তারপর হারামিগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরলাম। রুমে বসে ফেসবুক করছিলাম, এমন সময় রিয়া রুমে এসে বলল, বাবুই, এবার লক্ষ্মী ছেলের মতো আমার বিছানা করে ফেলো তো। জি আমাকে বলছেন? ওই হারামজাদা, কথা কানে যায় না, বিছানা কর, নয়তো আন্টিকে উল্টা পাল্টা বলে তোকে বাস খাওয়াবো। তুমি সবসময় আম্মুর কাছে এমন মিথ্যা বলে আমাকে বকা খাওয়াও। বেশ করি, এখন চুপচাপ আমার কথা শোন, নয়তো কপালে শনি আছে। আব্বে যা, আম্মুকে নিয়ে আয় দেখি আম্মু কি করতে পারে। কি ব্যাপার, তুই আমাকে ভয় পাচ্ছিস না কেন? আমি টেবিলের উপর থেকে মোবাইলটা আমার হাতে নিয়ে ভিডিও রেকর্ডটা সেভ করলাম। ভয় তো এবার তুই পাবি। তুই এতক্ষণ আমার কথা ভিডিও করছিলি? জি ম্যাম, আপনার সব কাহিনী আমার এই মোবাইলটাতে রেকর্ড হয়ে গেছে। মানে তুমি কিন্তু এটা ঠিক করো নাই। আমি তো তোমার সাথে ওসব মজা করে করতাম। আচ্ছা বাবু, তাহলে এখন আমিও মজা করে আম্মুকে এই ভিডিওটা দেখাই গিয়ে। কথাটা বলেই বিছানা থেকে উঠে আম্মু রুমের দিকে যাওয়ার জন্য যেই পা বাড়ালাম, তখনই রিয়া আমার হাত চেপে ধরে। প্লিজ অমনটা করো না, উনি আমাকে খারাপ ভাববে। ও মা, তাহলে আমাকে যখন খারাপ ভাবে তখন কি আমার কষ্ট হয় না? প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তো তোমার বউ। তুমি কি আমাকে সবার কাছে ছোট করতে চাও? আমি রিয়ার একেবারে কাছে গিয়ে ওর গালে আঙুল দিয়ে স্পর্শ করে, আচ্ছা সোনা, এই ভিডিওটা কাউকে দেখাবো না, কিন্তু এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আর তুমি এখন থেকে নিচে ঘুমাবা। এবার লক্ষ্মী মেয়ের মতো আমার পাটা টিপে দাও তো। দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তাহলে ভিডিওটা দেখাই গিয়ে। আরে অমন করো কেন? আচ্ছা দিচ্ছি তো। সুন্দরী ভাইয়ার হাতে পা টিপানোর মজাই আলাদা। উফ, প্রচুর ভাল লাগছে। এমন রুমে আম্মু এসে, এই তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই, নতুন বইয়ের হাতে পাটি পাচ্ছিস? আরে আম্মু তুমি আর বইলো না, তোমার বৌমাকে এত করে বললাম যে তুমি নতুন বউ, আমার পা টিপলে কেমন দেখায়। বেচারির একটাই কথা, আপনি আমার বর, আপনার খেদমত করা আমার দায়িত্ব, তাই জোর করেই এখন আমার পা টিপে দিচ্ছে। একটু লজ্জা লজ্জা ভাব লইয়া বললাম, আসলে আম্মু তোমার বৌমা আমাকে বড্ড বেশি ভালোবাসে, খুব ভাগ্য করে ওকে পেয়েছি। কথাগুলো বলার সময় লক্ষ্য করলাম রিয়া রাগের ঠেলায় দাঁতে দাঁত কামড়াচ্ছে। দেখতে হবে না মেয়েটা কার? আচ্ছা তাহলে এখন খেতে আসো। আচ্ছা আম্মু, তুমি যাও, আমরা আসতেছি। আম্মু রুম থেকে যেতেই, তুই আমার দিয়ে পড়তে পাইলি? তুই একদমই ভালো না, খুব পচা, আমার মান সম্মান কিছুই রাখলো না। লে খোকা, তুই আমার পা টিপ্পা দিছিস, এতে আবার মান সম্মান যাবে কেন? বিয়ার পর প্রত্যেকটা মেয়ের দায়িত্ব তার স্বামীর পা টিপে দেওয়া। ভাইয়েরা আমার, চিল্লা এখন ঠিক কিনা? তুই সারা জীবন এমন হিংসুটটাই থাকবি। কথাটা কইয়াই রিয়া খাওয়ার জন্য খাবার টেবিলের উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। চেতিস না বইন, আমি হাসা কথাই কইছি। এই যে পাঠকগণ, আপনারা একটু বইয়া জিরাইয়া লন, আমি খাইয়া আইতাছি। আর হ্যাঁ, আজকে খাওয়ার জন্য আপনাদের সাধবো না, অন্য একদিন খাওয়া মনে। এই কথাটা আমি মনে মনে কইতাছি, আপনারা শুনেন না কেমন? বাল খাওয়ামু আপনাগরে। এত পাবলিক খাওয়াইলে আমার আব্বাজানের পকেট ফাঁকা হইয়া যাইব। তারপর খাওয়া দাওয়া শেষ কইরা রুমে আসতেই রিয়ারে কইলাম, বাবু আমার বিছানাটা করে দাও তো। রিয়া এক বাটি রাগ লইয়া যেই আমার দিকে তাকাইলো, তখন আমিও মোবাইলটা নাড়াচাড়া কইরা তাকে দেখানো মাত্রই এক বদ্দা সমবেদনা আর এক বালতি রাগ মাথায় লইয়া বিছানাটা কোনোভাবে করেই সে নিচে বিছানা করে শুয়ে পড়লো। তারপর আমিও খুশিতে গদগদ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজে জানি না। রাত প্রায় 2টা, অকারণেই ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করেই কেন যেন রিয়ার দিকে আমার চোখটা আটকে গেল। মনের মধ্যে অজানা এক শিহরণে ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। চারিদিকে শুনশান নীরবতা। সত্যি কথা বলতে আমাদের এই রাতটা আমাদের ব্রহ্মাকেও অন্যরকম রূপ ধারণ করে দেয়। একদিন বিখ্যাত কবিদের মুখে শুনেছি, ঘুমন্ত অবস্থায় মেয়েদের নাকি অনেকটা অস্পর্শীর মতো লাগে, কিন্তু ঘুমন্ত অবস্থায় একটা মেয়ের চেহারায় যে এতটা মায়া যুক্ত হয় সেটা হয়তো আমরা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবো না। ব্রহ্মাণ্ডের সকল মায়া যেন তার চেহারায় বিধাতা ঢেলে দিয়েছেন। হুট করে লক্ষ্য করলাম রিয়া একটু অতিরিক্ত ঠান্ডার কারণে গুটিসুটি মেরে শুয়ে আছে। তারপর বিছানা থেকে চাদরটা নিয়ে ওর গায়ের উপর দিয়ে ওর কপালটা একটা চুমু এঁকে দিলাম।
সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করেছি, এমন সময় আম্মু বলে উঠলো, সাদ, আজকে তো 3 দিন পূর্ণ হলো, তাই আজকে তোকে রিয়াকে নিয়ে রিয়াদের বাসায় যেতে হবে। আমাকে যেতে হবে কেন? তুমি গেলে সমস্যাটা কি? আমার এমন বোকাশোকা উত্তর শুনে রিয়া হুট করে হু হু করে হেসে উঠল। আহা কি হাসি! এই হাসির প্রেমে পড়েই আমি নির্দ্বিধায় পরলোক গমন করতে পারবো। আম্মু আমার এমন উত্তর শুনে আম্মু হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। তুই কি আমার সাথে মজা করছিস? আরে গাধা, বিয়ের 3 দিনের মাথায় স্বামী স্ত্রী দুজনকেই স্ত্রীর বাসায় যেতে হয়। আমিও তো তোর আম্মুকে নিয়ে গিয়েছিলাম, তোর নানা নানি কি যত্নটাই না করেছিল। আম্মু আমি একা যেতে পারবো না, আমার ডর করে। তাহলে আমার লক্ষ্মী, বিয়ে করার আগে তো ভয় লাগে নাই? রেডি হয়ে নে, কিছুক্ষণ পরেই রওনা হবি। ভাইরে, আমার আম্মুরে ক্যাডাই বুঝাইবো? আমি এখন অনেক ছোট, একলা একলা কেমনে যাবো? দুঃখের ঠেলায় অক্ষরে রানু মণ্ডলের সেই কুখ্যাত গানটা আ আ কইরা মনের মধ্যে বাইজে উঠতেছে। বহু নেকামি কাহিনী এবং ঠেলাঠেলির পরও কোনো উপায় না দেখা বাধ্য হয়েই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রিয়াকে নিয়ে রওনা হলাম। রাস্তায় গাড়ির মধ্যে রিয়ার দিকে তাকাইতেই মনের মধ্যে কাউয়ার মতো কা কা কইরা উঠলো, আহারে আমার না জানি কি হাল করে ওর বাসায় নিয়া। এই যে পাঠক ভাইয়েরা, আমার জন্য একটু দোয়া কইরেন। বুঝতেই পারছেন, প্রথম শ্বশুর বাড়িতে যাইতেছি। প্রায় 35 মিনিট পর জার্নি করার পর আমি আমার শ্বশুর বাড়িতে পৌঁছালাম। আহা, শ্বশুর বাড়িতে প্রবেশ করা মাত্রই মনটা একেবারে ফুরফুরা হইয়া গেল। আরে ভাও, কত যে আটাবতী, ময়দাবতী আর রূপবতী তরুণী ঝাঁক এইখানে বিরাজ করিতেছে। উফ, আমি নাকি আমার শ্বশুর বাড়িতে আসতে গিয়ে এত ভয় পাচ্ছিলাম। কত বড় হাদারাম আমি! মনটাই কইতাছে মাহফুজুর রহমানের গান ফুল ভলিউম দিয়া শুই না, তার প্রতিশোধ নেই। কিন্তু ভাই, নিজের উপর প্রতিশোধ নিতেও কেমন যেন মায়া আছে। তাই আর কিছু না কইরাই আমাদের জন্য পরিপাটি করে রাখা রুমটাতে প্রবেশ করলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরই এক গাঁটটি মহিলা, থুক্কু যুবতী মাইয়া আইসা আমার চারিপাশে ঘ্যান ঘ্যান করিতে লাগিল। আহ, মাইয়াগুলো এক একটা কিউরেটর বদনা, ধুরু খুশির ঠেলায় আবল তাবল করে লাইতেছি। মাইয়াগুলো এক একটা কিউরেটর ডিব্বা। আহ, দেখলেই পরানটা জোড়াই যায়। এই ঝাঁক থেকে অনায়াসে 2-4টা গার্লফ্রেন্ড বাইসা লয়ন যাইব, কিন্তু আমি তো বিয়া করে লাইছি, তাই গার্লফ্রেন্ড লওয়া হইল না। তারপর শালিকাগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়া দুপুরে খাবার খাইয়া সেই আমার বিখ্যাত কাপড় লুঙ্গি পইরা একটু এক্সট্রা কইরা জামাই জামাই ভাব লইয়া শালিকাদের সাথে ঘুরতে বের হলাম। তারপর বেশ কিছুক্ষণ ঘুইরা টুইরা আবারও রিয়ানির কাছে ফিরে আসলাম। দেখি মহারানী আমার মনের শখে ঘুমাইতেছে। আমি আস্তে আস্তে রিয়ার কাছে গিয়ে ওর গালে হাত দিয়ে স্পর্শ করতেই ফট কইরা রিয়া উঠে বসেই, এই, তুই আমাকে টাচ করলি কেন? তোর মতলবটা কি? লে খোকা, তুমি না ঘুমিয়েছিলা? কি? তার মানে তুই আমার ঘুমের সময় আমার অসহায়ত্বের সুযোগ নেস? তুই আমার এত বড় সর্বনাশ কেমনে করলি? বিশ্বাস করো বইন, আমি তোরে কিচ্ছু করি নাই। তোর বিশ্বাস না হইলে পাঠকগণকে জিজ্ঞেস কর। যা শালা, করোনা ভাইরাসের কারণে 3 ফুট দূরত্ব বজায় রাখার কথা শুনেছি, কিন্তু 4 ফুট দূরত্ব কেন? রিয়া ঠাস কইরা বালিশ দিয়া আমার মাথায় মাইরা, তোর গবেষণা নিয়ে তুই থাক, আমি গেলাম। কথাটা কইয়াই রিয়া রুম থেকে ভাগা দিল। আর আমিও দুঃখের ঠেলায় চুপচাপ বিছানায় শুইয়া রানু মণ্ডলের গানটা শুনতে শুনতে ঘুমাইয়া গেলাম। সন্ধ্যার দিকে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। আই শুনছো? বলো। রিয়া আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে, লক্ষ্মী আমার, ওঠো। কি ব্যাপার? মাইয়ার মতলবটা কি? হুট কইরাই এত চেঞ্জ? তুমি ঠিক আছো তো? শোনা, আমি ঠিক আছি। তুমি ফ্রেশ হয়ে একটু বাইরে আসো, আমার নানু আর মামা মামি এসেছে তোমাকে দেখার জন্য। দেখছো নি কারবারটা? আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আরে তুমি ফ্রেশ হয়ে আসো তো, আমি তোমাকে নিয়েই যাব। তারপর আমি ফ্রেশ হয়ে আসতেই ও আমার হাতে ধরে এমন ভাবে আমাকে ওর নানু আর মামা মামির সামনে নিয়ে গেল যেন এই দুনিয়াতে আমাদের মতো এত সুখী দম্পতি আর একটাও নাই। আমি ওনাদের সামনে গিয়ে সালাম দিলাম। সবাই আমার সালামের উত্তর দিয়ে আমাকে নানান প্রশ্ন করতে শুরু করলো, আর আমিও হাদারামের মতো ওনাদের বিরক্তিকর প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। তারপর ওনাদের সাথে কথা শেষ করে রুমে এসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রিয়া এসে বলল, বাবুই চলো, খাবার টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তারপর সোজা খাবার টেবিলে গিয়ে বসলাম। তা বাবা, তোমার এখন কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আব্বা, কোনো অসুবিধা হচ্ছে না। দেখো বাবা, রিয়া হয়তো একটু রাগী, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি তো ওর মামি হই, তারপরও আমাকে ওর মায়ের মতো মানি। ব্যাককেলের মতো মুখে হাসি বজায় রাখা, জি মামি, ও খুব লক্ষ্মী মেয়ে। কথাটা বলার পরপরই লক্ষ্য করলাম আমার শ্বশুর মশাই এক বালতি রহস্য লইয়া কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে।
আমার নাতনিটা একদম আমার মতো সহজ সরল, কোনো ঘুরপ্যাচ বুঝেই না। আমি আবারও মদনের মতো মুখে এক বালতি হাসি বজাইয়া রাখা, নানু, ওর ব্যবহার তো এখনো সেই বিছানে হিসু করা পিচ্চি বাচ্চাদের মতো, একদমই ঘোর প্যাচ বোঝে না। মনে মনে কইলাম, বইন একদমই ঘোর প্যাচ বোঝে না, শুধু ভেতর একটু জিরাপির প্যাচ আর কি। আমার শ্বশুর মশাই এই আইটেমটাকে কোথা থেকে কুড়ায় আনছে কে জানে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে তারপর একা একা একটু ছাদে গেলাম। ও মা, ছাদে হিন্দি গান কে শুনে? ছাদের আবছালোয় চোখে পড়লো ছাদের এক কোনায় কেউ একজন উল্টো দিকে বসে এই এত রাতে হিন্দি গান শুনতেছে। আমি ওনার কাছে গিয়ে ওনার চেহারাটা দেখা মাত্রই আমার চোখ খুইলা মাটিতে পইড়া যাওয়ার অবস্থা। তারপর নিজেকে একটু সামনে নিয়ে আমতা আমতা করে বললাম, আব্বা, আপনি? আরে বাবা, তুমি বসো। না মানে আব্বা, রুমে বসে বোরিং লাগছিল তাই একটু ছাদে আসছিলাম আর কি। আচ্ছা আব্বা, আমি তাহলে যাচ্ছি। কথাটা বলেই আমি হুসাইন বোল্টের গতিতে হাইটটা ভাগা দিতে লাগলাম। জামাই শোনো, আরে এইদিকে আসো। আমি আবারও ওনার কাছে গিয়ে, জি আব্বা। আরে বসো, রুমে গিয়ে কি করবা? কথাটা বলেই আমার হাতে টান দিয়ে আমাকে ওনার কাছে বসিয়ে দিল। আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আচ্ছা বাবা, তুমি সত্যি বলো তো, খাবার টেবিলে বসে তুমি রিয়ার নামে যে প্রশংসা করলে তা সত্যি? একটু ইতস্ততা বোধ করে, কি বলেন আব্বা, আপনার মেয়ে তো ভালোই। ডাল নাই কুছ কালা है। জি আব্বা, কিছু বললেন? আরে না বাবারে, কেউ না বুঝলেও আমি তোমার দুঃখটা বুঝতেছি, কারণ ওর আম্মুর সাথে জীবনটা পার করতেছি তো। মেয়েটা একদমই তার মার মতো হয়েছে। লজ্জা শরম পকেট রাইখা, আব্বাজান, আপনি আমার মনের কথাগুলো বুঝতে পারছেন। আচ্ছা আব্বাজান, এই মাইয়াটা কি সত্যি আপনার? মানে? না মানে আব্বা, একটু আপনার সাথে মিলে না। আপনার মতো এত ভালো একটা মানুষের ঘরে কেমনে এই মাইয়া হইব? বাবারে, সবই আমার কপালের দোষ। জানো বাবা, কথাবার্তা পাকা হওয়ার পর তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। সে কি, আমাকে খুঁজছিলেন কেন? দেখো, আমি একটা পুরুষ মানুষ হয়ে আর একটা পুরুষের জীবনে কেমন যাই না সই না ধ্বংস হতে দেই, তাই তোমাকে খুঁজছিলাম আগামী সতর্ক সংকেত জানানোর জন্য। কিন্তু বাপরে, তোমার কপালটাই খারাপ। আচ্ছা বাবা, বাদ দেন, যা হবার তা তো হয়ে গেছে। আপনি যখন আমার শাশুড়ি আমার সাথে জীবনটা পার করতে পেরেছেন, তাহলে আমাকেও পারতেই হবে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আমাকে রিয়ার আব্বু দিয়ে বলে, এই নাও বাবা, সিগারেট খাও। আচমকা শ্বশুর আব্বার মুখে সিগারেট খাওয়ার কথা শুই না আমি কয়েক সেকেন্ডের জন্য হার্ট অ্যাটাক কইরা মরতে মরতে গিয়েও বেঁচে গেলাম। না না আব্বা, আমি এসব খাই না। আরে বাবা, লজ্জা পেও না তো। আমি জানি এই বয়সে বিড়ি খাওয়া একটা প্যারা থাকে। আমিও তোমার মতো প্রথম দিন শ্বশুর বাড়িতে গিয়ে বিড়ি খাইতে পারিনি। নাও, বিড়িটা মুখে নাও। বাপরে, এমন শ্বশুর মশাই থাকলে বাল আর বইয়ের আদর লাগতো না। কথা কন, ঠিক না বে ঠিক? আমি মুখে বিড়ি নিতে শ্বশুর মশাই লাইটার নিয়ে আমার বিড়িতে আগুন জ্বালিয়ে দিল। তারপর আমার পরনে শ্বশুর মশাই নিজেও একটা বিড়ি ধরাইয়া ঘুম টানতে লাগলো। আহা, শ্বশুর আর জামাই বৈশা একলগে বিড়ি খাওয়ার মজাই আলাদা। দুই ভাই থুক্কু, দুই জামাই শ্বশুর মিল্লা বিড়ি টানতাছি। এমন সময় হঠাৎ করে দেখি আমার শাশুড়ি আম্মা, রিয়ার নানু, রিয়ার মামি আর রিয়া আমাদের সামনে এসে হাজির। এসব কি? উড়ি মারে, বেশি বাল পাকনামি করতে গিয়া ধরা খাইয়া গেলাম। এখন কি করবো? দুই ভাই থুক্কু, দুই জামাই শ্বশুর মিল্লা বিড়ি টানতাছি। এমন সময় হঠাৎ করে দেখি আমার শাশুড়ি আম্মা, রিয়ার নানু, রিয়ার মামি আর রিয়া আমাদের সামনে আইসা হাজির। এসব কি? উড়ি মারে, বেশি বাল পাকনামি করতে গিয়া ধরা খাইয়া গেলাম। এখন কি করবো? শ্বশুর মশাইয়ের দিকে তাকাতেই দেখি উনি একেবারে অবুজ পোলা পাইনের মতো চুপচাপ বইসা আছে, আর হাতের সিগারেটটাও উধাও। তারপর শ্বশুর মশাই আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, জামাই, ওনারা এইভাবে হুট করে চলে আসে? আমার পূর্বের অভিজ্ঞতা আছে বলে আমি সিগারেটটাও উধাও করে দিয়েছি। এখন তুমি একটা কিছু বলে ওনাদের সান্ত্বনা দিয়ে দাও। এই, তোমার কি কোনোদিনও বুদ্ধিশুদ্ধি হবে না? লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও ভালো কথা, এখন আবার জামাইকে নিয়ে খাচ্ছ। লজ্জা শরম কি আকাশে উঠাইছো? এই রে, এখন কি কমু? আমার শ্বশুর মশাইয়ের সাথে সাথে আমার মান সম্মানও তো মঙ্গল গ্রহে পাড়ি জমাইতেছে। এই রে, বুদ্ধি পাইয়া গেছি। আম্মা, আপনি আসলে ব্যাপার যেমন ভাবছেন ব্যাপারটা কিন্তু তেমন না। আপনার বুঝতে একটু ভুল হচ্ছে।
আসলে আমার বাসায় বসে বোরিং লাগছিল, তাই একটু ছাদে আসছিলাম। আয়শা দেখি আব্বা মনের সুখ স্মোক করতেছে। এখন আপনি বলেন, উনি তো আমার আব্বা, আমি কেমনে যাই না শুই না উনারে মৃত্যুর মুখে ঠেলে দেই? আর আপনিও তো এখনো যথেষ্ট যুবতী, উনার কিছু হয়ে গেলে আপনার কি হইব? তাই উনার হাত থেকে বিড়িটা নিয়ে আমি উনাকে বুঝাইতেছি যে এটা আমাদের কোনো উপকার করে না, শুধুমাত্র অপকার ছাড়া। এইটা খাইলে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। মুহূর্তের মধ্যে খেয়াল করলাম আমার শাশুড়ি আম্মা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলাচ্ছে। বাবা, তুমি তোমার আব্বার একটু ভালো করে বুঝাও, উনি তো আমার কথা শুনতেই চায় না। আব্বা, আব্বা গো, আপনার যদি কিছু হইয়া যায় তাইলে আমি আব্বা কারে কমু? আপনি আমারে কথা দেন, আপনি আর বিড়ি খাইবেন না। আচ্ছা বাজান, আমি আর বিড়ি খামো না। তুমি আমার চোখ খুইলা দিছ। তুমি আমার মাইয়া জামাই না, তুমি আমার আব্বা। কথাটা কইয়াই আমারে জড়াইয়া ধইরা ওয়াও ওয়াও কান্না করাইয়া দিছে। তারপর কান্নাকাটি শেষ কইরা সবাইরে নিয়া ছাদ থেকে নামতে যাব, ঠিক তখনই আমার মহামান্য শ্বশুর মশাই আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, জামাই তুমি কিন্তু হেব্বি টাউটা আছো। তারপর আমিও শ্বশুর আব্বা কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, আব্বা, মেয়ে মানুষ আপোষে না মানতে চাইলে পাম্মাইরা বসে আনতে হয়, আর কিছু টুকটাক মিছা কথা কমন লাগে আর কি। তারপর জামাই শ্বশুর হাত মিলাইয়া দুইজন দুইজনের জানুমানু লইয়া 2 রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নাস্তা করে 2 জামাই শ্বশুর বেরিয়ে পড়লাম। জামাই, তোমার শাশুড়ি কালকে সারা রাত তোমার প্রশংসা শুধু কইরা গেছে। আব্বা, আমি কার মেয়ের জামাই সেটা দেখতে হইব না? আমি আপনার ধারাটা বজায় রাখবো না? জামাই, তোমার সাথে আমার এমন মিল হইব জানলে কবেই তোমারে খুঁজা বাইর করতাম, আমার মাইয়ারে তোমার হাতে তুইলা দিতাম। আব্বা, আপনার মতো এমন একটা শ্বশুর আমার মতো প্রত্যেকটা আপডেট পোলাপাইন আশা করে। থ্যাংক ইউ জামাই। ইউ আর মোস্ট ওয়েলকাম আমার কলিজা শ্বশুর মশাই। তারপর জামাই শ্বশুর কথা বলতে বলতে বাজারে পৌঁছাইলাম। বাজান, আসো আকবাইজ দোকানের পেছনে গিয়ে 2টো বিড়ি খেয়ে আসি। আরে আব্বা, আপনি বিড়ি খাওয়ার জায়গাও রেডি কইরা রাখছেন? মনে মনে কয়েকবার চিল্লায় কইলাম, শ্বশুর মশাই জিন্দাবাদ। আরে বাবা, একটা সেফটির বিষয় আছে না, আমি তো লুকাইয়া খাই, নয়তো তোমার শাশুড়ি জানলে পরে কেয়ামতের আলামত দেখাইবে। আব্বা, বুঝতে পারছি। তারপর বিড়ি খাওয়া শেষ কইরা 2 জন মিলে আবারও বাড়িতে চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় রিয়া এসে বলল, এই তুমি আম্মুকে কি উল্টাপাল্টা বলছো? আম্মু আমাকে বকা দিচ্ছে কেন? লেখুকা, আমি কখন আম্মারে কি কইলাম? তুমি আম্মুকে কেন বলছো আমি তোমার যত্ন করি না? ও মা, তা আমি কি মিথ্যা কথা বলছি নাকি? দেখো, আমি কোনো ঝামেলা করতে চাই না, তুমি আর এসব আম্মুকে বলবা না। মামা বাড়ির আবদার, সত্যি কথা বললেই দোষ, তা আমারে মেনে নিলেই তো পারো। আমি না তোমার মতো ছেলেকে কখনোই মেনে নেব না। এ ভাই শোন, তোর মতো পেতনি যে আমার মতো এমন কিউট একটা পোলা পাইছস, ওইটাই তোর 7 জন্মের ভাগ্য। আবার মুখে মুখে তর্ক করে। উফ, আমি না তোমার সাথে আর কথা বলতে চাচ্ছি না। তো আমি কি কথা কইবা চাইতেছি নাকি? এই লক্ষ্মী, শোনো না, দেখো তুমি এসব আম্মুর কাছে বললে আম্মু কি ভাববে? আমার অসম্মান হয় না বলো? এই তো এখন ঠিক আছে, এমন মিষ্টি করে বললেই তো পারো। এমন চিল্লাইয়া কইলে তোমার কথা শুনতে মন চায়। আচ্ছা ঘুমাও। মনে মনে কমু নাকি, আরো বেশি কইরা কমু। আমার বাসায় আম্মুর কাছে আমার প্রেস্টিজ লিক করছিলি না, এখন ঠেলা বুঝামু। তারপর দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে গেল। আজকে একটু পরেই আমি আমার পরনে শ্বশুর মশাইকে ছেড়ে আমার বাড়িতে তাহার মাইয়াডারে লইয়া পাড়ি জমামু। বাজান, তোমারে খুব মিস করব, সময় পেলে তোমার আব্বার কাছে চলে আসবা। আব্বা গো, আমিও আপনাকে খুব মিস করব। ভালো থাকবেন আর নিজের শরীরের যত্ন নিবেন। তারপর সবাইকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও আড্ডাখানায় গিয়ে যোগ দিলাম। আড্ডাখানায় যেতেই, কি রে মাম্মা, শ্বশুর বাড়ির খাবার খেয়ে তো মোটা হয়ে গেছিস। আরে বেটা, শ্বশুর বাড়িতে যেই যত্নটা করছে, আগে জানলে ল্যাংটা কালে বিয়ে করে নিতাম। বলিস কি মামা? কমুনা। বুঝতে পারছি, ওই ছাড়া খায় ফিট হয়ে গেছস। এ বেটা, আমারে কি তোর ব্যাককেল মনে হয় নাকি? বউকে আরো উল্টো বাস দিয়ে আনছি। এখন আমার বাসায় গিয়ে দেখবি বউ আমার একেবারে তারের লাহান সোজা হইয়া গেছে।
হয়েছে, তোর চাপা রাখ, দেখমু গিয়ে কেমন সোজা করছস। তারপর হারামিগুলার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। তারপর রাতের খাবার শেষ করে রুমে আসতেই স্যার, তোমাকে আমার কিছু বলার ছিল। বলো। দেখ, আমরা দুজন দুজনকে সহ্য করতে পারি না, সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। যেখানে স্বামী স্ত্রী একে একজনের বিপদে আপদে পাশে দাঁড়ায়, সেখানে আমরা ব্যস্ত থাকি একজন আরেকজনের বিপদের কারণ হওয়ার জন্য। সেটা ঠিকই বলছো। স্যার, আমরা হয়তো কখনোই একসাথে হ্যাপি থাকতে পারবো না। আচ্ছা, আমরা চাইলেই তো সবকিছু ভুলে গিয়ে আবারও নতুন করে শুরু করতে পারি। সেটা সম্ভব না, কারণ আমরা দুজনেই একই ক্যাটাগরির। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমার সাথে অকারণে ঝগড়া করব না, কখনো তোমার কষ্টের কারণ হব না। না স্যার, এটা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? স্যার, আমাকে ভুল বোঝো না, আমি তোমার সাথে থাকতে পারবো না। মানে আমি ডিভোর্স চাই। রিয়ার মুখে এই কথাটা শোনা মাত্রই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তারপর নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে বললাম, তো তুমি আমার সাথে মজা করছো তাই না? না, আমি তোমার সাথে মোটেও মজা করছি না। আচ্ছা, আমি তো বলেছি আমি আর তোমার কষ্টের কারণ হব না, আর তোমাকে কখনো কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করব না। আচ্ছা, আমি ভুল করে থাকলে প্লিজ মাফ করে দাও। দেখো স্যার, এসব বলে আর কোনো লাভ হবে না। আমি তোমাকে চাই না, সেটা একবার বোঝার চেষ্টা করো। রিয়া, আমি নিচে ঘুমাবো, তোমার সাথে কখনো বাজে ব্যবহার করব না, প্লিজ রিয়া। দেখো, আমার আম্মু তোমায় অনেক ভালোবাসে, আমি ওনাকে কি জবাব দেব? উনি অনেক কষ্ট পাবে, প্লিজ রিয়া। উফ স্যার, তুমি বুঝতে চাচ্ছ না কেন? তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, আমরা সকালে কথা বলি। কি যেন ভেবে বললো রিয়া। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। না, তুমি ঘুমাও, আমি একটু বাইরে যাব। কথাটা বলার সাথে সাথে রিয়া কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লো। আর আমি বাইরে এসে করিডোরে দাঁড়িয়ে ভাবছি আমার ভুলটা কোথায়। আচ্ছা, আমি তো ওকে বলেছি আমি আর ওকে বিরক্ত করব না, তবুও ও বুঝতে চাচ্ছে না কেন? আমার নিজের জন্য এতটা কষ্ট হচ্ছে না, তবে আমি আমার ফ্যামিলিকে কি জবাব দেব? কি বলবো আম্মুকে? কথাগুলো ভাবতে ভাবতেই চোখের কোণ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর রুমে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু চোখের পাতাটা কোনোভাবেই এক করতে পারছি না। বুকের ভেতরটার ভয়ানক তীব্র যন্ত্রণায় ছটফট করছি। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। খুব ইচ্ছে করছে ওর মায়া মাখা মুখটায় একটা সুখের পরশ এঁকে দিয়ে খুব করে বলতে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আচ্ছা, হঠাৎ ওর ছেড়ে যাওয়ার কথায় আমি এত কষ্ট পাচ্ছি কেন? আমি কি তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি? না, কিছুই বুঝে উঠতে পারছি না। সকালে রিয়া নাস্তা করে রুমে আসতেই বললাম, রিয়া রেডি হয়ে নাও, উকিলের কাছে যাব তোমার ডিভোর্সের জন্য। ভেবেছিলাম কথাটা শোনার পর রিয়া কিছুটা শকড হবে, কিন্তু তেমন কিছুই ঘটল না। উল্টো ও স্বাভাবিক স্বরে বলল, আমি রেডি হয়ে নিচ্ছি, তুমি নাস্তা করবে না? না, বাইরে খেয়ে নিব, তুমি রেডি হয়ে নাও। রিয়া রেডি হওয়ার পর ওকে নিয়ে বেরোতে যাব, তখনই আম্মু এসে, কিরে, তুই এই সময় বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? একটু ঘুরতে যাব, বাসায় বসে বোরিং লাগছে। তার নাস্তা করবি না? নাস্তা করে যা। না আম্মু, এমনিতেই লেট হয়ে গিয়েছে, আমি বাইরে খেয়ে নেব, তুমি টেনশন করো না। কিরে, তোর চেহারাটা এমন শুকনো শুকনো লাগছে কেন? মলিন হাসির আড়ালে চেহারার কষ্টের ছাপটা লুকানোর চেষ্টা করে বললাম, না আম্মু, আমি ঠিক আছি। তারপর রিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম উকিলের অফিসের উদ্দেশ্যে। গাড়িতে আমি চুপচাপ হয়ে বসে থাকলেও লক্ষ্য করলাম রিয়ার মধ্যে তার কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না। ও স্বাভাবিকভাবেই বসে বাইরে প্রকৃতিটাকে উপভোগ করছে। তারপর যথাসময়ে উকিলের অফিসে পৌঁছে কথাবার্তা বলে জানতে পারলাম আমাদের ডিভোর্স হবে, কিন্তু শর্ত হচ্ছে আমাদের এখন থেকে 3 মাস অবধি একই ছাদের নিচে একসাথে কাটানো লাগবে। তারপর 3 মাস পরেও যদি আমরা এখানে এসে স্বীকার করি যে আমরা একসাথে থাকতে চাচ্ছি না, তাহলে আমাদের ডিভোর্স হবে। তারপর উকিলের অফিস থেকে বেরিয়ে রিয়াকে জিজ্ঞেস করলাম, এখন কি করব? এখানে তো আর কিছু করার নেই, আমাদের 3 মাস অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। তা তুমি কি আমার বাসায় যাবে নাকি তোমাদের বাসায় দিয়ে আসবো? দেখো প্লিজ, আব্বু আম্মুকে এই কথাটা জানিও না। ডিভোর্স হওয়ার পর আমি ওনাদের জানাবো, তার আগে ওনারা জানতে পারলে আমার উপর প্রেশার ক্রিয়েট করবে। আর এই 3 মাস স্বাভাবিক হয়েই তোমার সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে, তবে এটা খেয়াল রাখবা আমার আব্বু আম্মু যেন এসবের কিছু জানতে না পারে। জানবেন। তারপর রিয়াকে নিয়ে বাসায় এসেই আমি আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভেতরে কষ্টগুলো ভেতরেই থেকে যাচ্ছে, না কাউকে বলতে পারবো না, কাউকে বোঝাতে পারবো। হয়তো হারামিগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিতে পারলে মনের কষ্টগুলো কিছুটা হালকা হবে। আর মনে রাস্তায় হাঁটছি আর এই কথাগুলো ভাবতেছি,
যত কিছুই ঘটে যাক না কেন কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আমাকে শক্ত হতে হবে, নিজের সাথে লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু আমি যে এখনই ক্লান্ত হয়ে গেছি, কষ্টগুলো আর নিতে পারছি না। শত চেষ্টা করেও নিজেকে সামনে নিতে পারছি না। তারপর আড্ডাখানায় পৌঁছাতেই, কি রে মামা, কি অবস্থা? দোস্ত, জব্বর ভালা। তোদের কি অবস্থা? কিরে, তোর চেহারা এমন লাগছে কেন? কি হয়েছে তোর? কই কিছু না তো। দেখ সাদ, আমি তোকে ন্যাংটা কাল থেকে চিনি। তুই সবসময় হাসি খুশি থাকিস, কিন্তু আজ এমন মনমরা হয়ে আছিস কেন? আর ধুর বেটা, তেমন কিছু হয় নাই, এমনিতে একটু মন খারাপ আর কি। আচ্ছা, তোর যত মন খারাপ, চল আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। না রে, আজকে না, অন্য একদিন। তারপর হারামি দুইটা আমাকে এক প্রকার জোর করেই আমাকে নিয়ে ঘুরতে বের হলো। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে যেই ফিরলাম, ভেতরের কষ্টগুলো আবারও আমাকে গ্রাস করতে শুরু করলো। কোনো রকম রাতের খাবারটা খেয়ে তারপর বাসায় রাখা এর থেকে বেশ কয়েকটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লাম। অতিরিক্ত ক্লান্তি আর ঘুমের মেডিসিন খাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কে রে, এত বেলা হয়ে গেছে, তবুও তোর ঘুম শেষ হচ্ছে না? মোবাইলের কি বাটামটাতে চাপ দেওয়ার পরই স্ক্রিনে তাকিয়ে দেখি 10টা বেজে গিয়েছে। এ কি আম্মু, 10টা বেজে গেছে? তুমি আমাকে আগে ডাক দিবা না? এর আগেও বেশ কয়েকবার তোকে ডেকে গিয়েছি, কিন্তু তুই তো উঠিসই না। ও আসলে কালকে একটু ঘোরাঘুরি করেছি তো, তাই হয়তো ক্লান্তির কারণে এমনটা হয়েছে। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আম্মু আমার কাছে এসে বসে, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, কি রে বাবা, তোর কি হয়েছে? কালকে সকাল থেকে লক্ষ্য করছি তুই কেমন যেন হয়ে গেছিস। আরে আম্মু, কিছু হয় নাই, আমি ঠিক আছি। এই, আমি না তোর মা, আমাকে বল না তোর কি হয়েছে। আম্মু, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কথাটা বলার সাথে সাথেই আম্মু এক প্রকার ডাক দেখিয়েই আমার রুম থেকে বেরিয়ে গেল। এই আম্মুটা না একদমই আমার কথা বিশ্বাস করছে না। এই মা জাতি টানা বড়ই অদ্ভুত। আপনি ভালো থাকার অভিনয়টা সবার সামনে করতে পারলেও এই মায়ের সামনে এসে আপনি হেরে যাবেন, আপনার অভিনয় চোখে ধরা পড়ে যাবে। প্রায় 15 দিন পর, এই 15 দিন আমি আর রিয়া একই ছাদের নিচে থেকেছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো কথাই হতো না, যে যার মতো থাকতাম। অবশ্য প্রথম দিকে আমি ওর সাথে নিজে থেকে কথা বললেও ও সবসময় আমাকে ইগনোর করত, আমাকে অবহেলা করত। এক কথায় আমাকে তার বিরক্ত লাগতো। তাই এখন আর আমিও তাকে বিরক্ত করি না। রাতে খাবার খেয়ে রুমে আসতে রিয়া বলে উঠল, স্যার, কালকে একটু আমার ফ্রেন্ডের বাসায় যাওয়া লাগবে, খুব অসুস্থ, তাই একটু দেখতে যাব। আমাকেও যেতে হবে, আম্মুকে নিয়ে যাও। না না, আমি একাই যেতে পারবো। সে কি, একা কিভাবে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব। দেখো, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, কয়েকদিন পর কাগজটা পেলেই আমরা দুজন দু রাস্তায়। প্লিজ, আমি এখন। এতটুকু বলে রিয়া থমকে গেল। কি ব্যাপার, কি হয়েছে, এমন করতেছো কেন? রিয়া কিছু বলতে পারছে না, শুধু আমার পিছনের দিকে তাকিয়ে কেমন যেন করতেছে। আমি হুট করে পিছনের দিকে তাকাতেই দেখি আম্মু আমার পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে কি আম্মু আমাদের সব কথা শুনে ফেলেছে? পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। না, আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা, তবে এটা ঠিক করছিস না। কথাটা বলেই আম্মু ছাদ থেকে নিচে চলে যেতে লাগলো। পরের দিন সকালে নাস্তা করে রিয়া তার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেল। তারপর প্রায় বিকেলের দিকে বাসায় আসলো। রিয়া বাসায় আসতেই আমি আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আড্ডাখানায় যাওয়ার পথে আমার এক স্কুল ফ্রেন্ড ইকবালের সাথে দেখা। আরে সাপ, তুই কেমন আছিস? ভালোই, তোর কি অবস্থা? হ্যাঁ ভালো। তা তোকে তো দেখাই যায় না, থাকিস কোথায়? আরে দোস্ত, ভৈরব হাজী আহমদ কলেজে অ্যাডমিট হয়েছিলাম।
এখন তো বাসা থেকে গিয়ে প্রতিদিন কলেজ করা সম্ভব না, আর নানার বাড়ি তো ভৈরবে, তাই নানার বাড়িতে থেকেই পড়াশোনাটা চালাতে হচ্ছে। ও আচ্ছা। তারপর বল, তোর কি অবস্থা? শুনলাম বিয়ে করে নিয়েছিস। তা মামা, ভাবিটাকে তো দেখালি না। তোর ভাবিকে তো আগেই দেখেছিস। মানে? রিয়াই তোর ভাবি। কি? তার মানে তুই যার সাথে রিলেশনে গিয়েছিলি? হুম। কিন্তু আমি তো সকালের দিকে খালার বাসা থেকে আসার সময় রিয়াকে দেখলাম অন্য একটা ছেলের সাথে একই রিক্সায় ঘুরে বেড়াচ্ছে। ওর কথাটা শোনা মাত্রই ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। আরে না, কি বলিস? রিয়া তো রিয়ার বান্ধবীর বাসায় গিয়েছে, তুই হয়তো ভুল দেখেছিস। আরে না বেটা, আমার নিজ চোখে দেখেছি। তাহলে হয়তো ওর কোনো আত্মীয় টাত্মীয় হবে। আচ্ছা দোস্ত, তাহলে চল আড্ডাখানায়। না রে দোস্ত, আমার একটু বাজারের ভেতরে কাজ আছে। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তুইও। তারপর আমিও আড্ডাখানার উদ্দেশ্যে পা বাড়ালাম। মাথাটা কেমন যেন ঘুরছে। তাহলে রিয়া কি আমাকে মিথ্যা বললো? ও কি কারোর সাথে রিলেশনে জড়িয়ে গিয়েছে? না না, এটা কিভাবে সম্ভব? ও তো এমনটা করলে অন্তত আমি টের পেতাম না। কিছুই ভাবতে পারছি না, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে না, কিছুই ভালো লাগছে না। তাই আড্ডাখানায় না গিয়ে আবারও বাসার দিকে পা বাড়ালাম। বাসায় পৌঁছে আমার রুমে যেতেই দেখি রিয়া বিছানায় শুয়ে টিভি দেখছে। আমি টিভি রিমোটটা হাতে নিয়ে টিভিটা অফ করে দিতেই রিয়া বলে উঠলো, কি ব্যাপার, টিভি অফ করলো কেন? চেয়ারে বসতে বসতে, তুমি তোমার কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছিলে? কেন? জানতে চাচ্ছি আর কি। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। হ্যাঁ সেটাই তো, কারণ আমার সব প্রশ্নের উত্তর দিতে গেলে তো তোমার সব কুকর্ম ধরা পড়ে যাবে। কি বাজে কথা বলছো? তুমি তোমার কোনো মেয়ে ফ্রেন্ডের বাসায় যাওনি। তুমি কার সাথে ঘুরতে বের হয়েছিলা? কোনো নাগরের সাথে? দেখো সাদ, তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। আমি আফরিনের বাসায় গেছিলাম, ও অসুস্থ। তুমি আফরিনকে কল দিয়ে জানতে পারো। পকেট থেকে মোবাইলটা বের করে আফরিনকে কল দিলাম। কল রিসিভ হতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি বোন, ভালো। শুনলাম তুমি নাকি অসুস্থ। জি ভাইয়া, একটু সিক। আচ্ছা, রিয়া তোমাকে দেখতে যাওয়ার কথা বলছিল, ও কি তোমার ওখানে গিয়েছিল? জি ভাইয়া, সকালে এসেছিল। ও আচ্ছা, ঠিকঠাক সময় মেডিসিন খেয়ে নিও। রাখছি তাহলে। তারপর লাইনটা কেটে দিতেই, এবার বিলিভ হয়েছে তো? দেখো, আমাদের আর কিছুদিন পরেই ডিভোর্স হয়ে যাবে। এর আগে আমি আর কোনো ঝামেলা চাচ্ছি না। কথাটা বলেই রিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমারও ভালো লাগছিল না, তাই বিছানায় শুয়ে পড়লাম একটু বিশ্রামের জন্য। কিন্তু মাথা থেকে একটা বিষয় কিছুতেই যাচ্ছে না। ইকবাল কি তাহলে সত্যি ভুল দেখলো? 21 দিন পর, রাত প্রায় 3টা, কোন এক অজানা কারণে ঘুমটা ভেঙে গেল। হঠাৎ বিছানার দিকে চোখ যেতেই দেখি রিয়া বিছানায় নেই। কি ব্যাপার, এত রাতে রিয়া কোথায় যাবে? মুহূর্তের মধ্যে আবার ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে। কথাটা ভেবেই আবার চোখের পাতা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু রহস্যময় ব্যাপার হলো, আমার কেন যেন মনে হচ্ছিল কিছু একটা ঝামেলা আছে। না, একটু সজাগ থেকে দেখি তো। টয়লেটে গেলে তো 15 মিনিটের বেশি লাগার কথা না। 20 মিনিট হয়ে যাবার পরও রিয়ার কোনো খোঁজই নাই। বিছানা থেকে উঠে দৃঢ় পায়ে আসতে হাসতে টয়লেটের দরজার কাছে গিয়ে দরজায় কান রাখতে যা শুনলাম তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ভেতরে যা ঘটছে, রিয়া সম্ভবত কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে, আর তার সাথে মোবাইলে কলের মাধ্যমে কথা বলছে। বাবু, তুমি একদম টেনশন করো না তো। সাদের সাথে আমার ডিভোর্সটা হয়ে গেলেই আমরা বিয়ে করে নেব। কি বলো তুমি এইসব? আমি টেনশন করবো না তো কে করবে? তোমাকে অন্যের ঘরে রেখে আমি কিভাবে টেনশন মুক্ত থাকি তুমি বলো? আমি বুঝি তোমার কষ্ট হয়, কিন্তু আমিও তো তোমাকে ছাড়া ভালো নেই। আর মাত্র 2 মাস 9 দিন, তারপরে আমরা এক হয়ে যাব। না, কথাগুলো আর শুনতে পারছি না। দরজার কাছে কানটা সরিয়ে নিলাম। ভেতরটা কষ্টে আর ঘৃণায় ফেটে যাচ্ছে। আমি কিনা তাকে হারানোর যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। কিছুক্ষণ পরে রিয়া টয়লেট থেকে বের হতেই আমাকে দেখে চমকে গেল। ভয়ার্ত চেহারা নিয়ে রিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই রিয়া টয়লেট থেকে বের হতেই আমাকে দেখে থমকে গেল। ভয়ার্ত চেহারা নিয়ে রিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, এত ভয় পাচ্ছ কেন? কিছু হয়েছে? কই না তো। ওর কাছে গিয়ে, আরে কি হয়েছে আমাকে বলো, ভয় পাইছো? আরে ভয় পেও না, আমি আছি তো, যাও গিয়ে শুয়ে পড়ো। আপনারা কি ভাবছেন এত বড় একটা কাহিনী হয়ে গেল আর আমি ওকে কিছুই বলিনি? কেন? কারণ আমি এই কাহিনীটা অনেক আগে জেনে গিয়েছি। যেদিন ও প্রথম আমাকে ডিভোর্সের কথা বলেছিল, ওই দিনই আমার সন্দেহ হয়েছিল যে কিছু তো একটা গন্ডগোল আছেই। তারপর ইকবালের কথাটা শোনার পর আমার সন্দেহটা আরো তীব্র আকার ধারণ করলো। তারপর রিয়ার ফ্রেন্ড
আফরিনকে কল দেওয়ার পর রিয়া আমার সাথে রাগ দেখিয়ে রুমের বাইরে যাওয়ার পর আমি আবারও আফরিনকে কল দিয়েছিলাম। আর আফরিনকে আমি বলি যে, আফরিন, রিয়া কখন বাসায় আসবে? সে কি, রিয়া তো সে কখন চলে গিয়েছে, এখনো বাসায় পৌঁছায়নি। রিয়া তোমার বাসা থেকে কয়টার দিকে বের হয়েছে? এই তো দুপুরে লাঞ্চের পরেই, এই ধরেন 2টার দিকে হবে। ও আচ্ছা, আমি ওকে মোবাইলে ট্রাই করেছিলাম আর কি, কিন্তু পাইনি। আমি তো একটু বাইরে, বাসায় গিয়ে দেখি ও আসছে কিনা। এই যে পাঠক সাহেবেরা, মিথ্যা বলছি বইলা আবার রাগ কইরেন না। বাইরে মাঝে মাঝে সত্যিটা সামনে বের করার জন্য কিছুটা মিথ্যা বলতে হয়। ও আচ্ছা, ও হয়তো বাসায় চলে গিয়েছে, আপনি টেনশন করেন না। আর আমি ওর নাম্বারে ট্রাই করে দেখছি। না না, টেনশনের কিছু নাই, ও বাসাতেই আছে। আম্মু এখন মেসেজ দিয়ে বলল। তারপর আফরিনের কলটা কেটে দিয়েই সেদিন রাতে রিয়ার মোবাইলের কল লিস্ট চেক করে রিয়ার বয়ফ্রেন্ডের নাম্বারটা আমার মোবাইলে নিয়ে নিলাম। তারপর ওই হারামজাদারে কল দিয়া কৌশলে ওর ঠিকানা নিয়ে নিলাম। আর তারপর ওর ব্যাপারে গোপনীয়ভাবে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই হালায় আস্ত একটা ঢপবাজ। হালার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। আর এই হালার পোহালার লাইগা আমার কিছু অবুঝ পাঠক ভাইয়েরা আজ সিঙ্গেল। যাই হোক, ওই হালার বেস্ট ফ্রেন্ডের থেকে জানতে পারলাম ও নাকি অনেক আগে থেকে রিয়াকে পছন্দ করত। আর আমার সাথে যখনই রিয়ার রিলেশন হয়ে যায়, আর তখন ওই হালায় প্ল্যান করে রিয়ার কাছে আমার কিছু মিথ্যা ইনফরমেশন দিয়ে আমাকে রিয়ার কাছে খারাপ সাজিয়ে আমার সাথে রিয়ার ব্রেকআপ করিয়ে নেয়। আর তারপর রিয়ার একাকিতার সময়গুলোতেও ও পাশে থাকার অভিনয় করে ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে প্রপোজ করে। রিয়ার ভরসার হাত হয়ে রিয়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়। আর রিয়াও ব্যাককেলের মতো ওর ফাঁদে পাড়া দিয়ে দেয়। আর ওই হারামজাদার নামটা হচ্ছে রোহান। আর রোহানের ফ্রেন্ডের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, রিয়া নাকি আমাকে অসম্ভব ভালোবাসতো, কিন্তু রুহাইন্নার দেওয়া কিছু ভুল ইনফরমেশনের জন্য ও আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আর সবকিছু জানার পরও আমি এখনো কেন চুপ আছি, রিয়াকে কেন সবকিছু বলে দিচ্ছি না, এই প্রশ্নটা আপনাদের মনে করানাচ্ছে তো? দেখেন, আমি যদি এখন রিয়াকে সবকিছু বলে দেই তাহলে রিয়া আমাকে বিশ্বাস নাও করতে পারে। তাই আমি আর আমার হারামি দুইটা বেস্টু লইয়া একখান সেই লেভেলের প্ল্যান তৈরি করলাম। আর আমাদের প্ল্যানটা হচ্ছে, রোহান যখনই তার অন্য গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবে তখনই সরাসরি রিয়াকে সেখানে যে কোনো উপায়ে হাজির করে ওই হালার আসল রূপটা রিয়ার সামনে লাইভ উপস্থাপন করব। এই যে পাঠক ভাইয়েরা, আপনারা আবার কাউকে এই প্ল্যানের কথা কইয়েন না, তাইলে রোহাইন্না জেনে গেলে সব প্ল্যান ভেস্তে যাইব। এখন তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন তো। তারপর রিয়া কেমনভাবে যেন আমার দিকে বারবার পিছনে ফিরে তাকাতে তাকাতে রুমে গিয়ে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। আর এই যে আমিও যাই একটু ঘুমাই গিয়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে এমনিতেই আমার সাদের ঘুমের 12টা বেজে গিয়েছে। গুড নাইট। তারপর প্রায় 3 দিন পর আমরা আমাদের প্ল্যানের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছালাম। মানে আজকে রুহাইন্না তার আরেকটা গার্লফ্রেন্ড লইয়া কিশোরগঞ্জ নেহাল পার্কে অবস্থান করিতেছে। আর আমিও রিয়ারে কল দিয়া কইলাম, রিয়া, তোমার আব্বু কিশোরগঞ্জ নেহাল পার্কের সামনে অ্যাক্সিডেন্ট করেছে, তুমি এক্ষুনি ওখানে চলে আসো। আর তারপর প্রায় 13 মিনিট পরেই রিয়া ওখানে এসে হাজির। তারপর দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসে বলল, স্যার, আব্বু কোথায়? আরে শান্ত হও, তোমার আব্বুর কিচ্ছু হয় নাই। মানে তাহলে আমাকে যে বললা আব্বু অ্যাক্সিডেন্ট করেছে? মানেটা আমার সাথে আসলেই বুঝতে পারবা। তারপর রিয়ার হাত ধরে নেহাল পার্কে প্রবেশ করে রোহানের পিছন থেকে আমি রিয়াকে ওর কাছে নিয়ে গিয়ে, দেখো তো চিনতে পারো কিনা তোমার এই নাগরকে, যার মিথ্যে মায়া জড়িয়ে গিয়ে আমাকে ভুল বুঝে ছেড়ে গিয়েছিলে, আবার এখন বিয়ের পরও আমাকে আবার ছেড়ে যাচ্ছ এই ভণ্ডটার জন্য। রিয়া রোহানের সামনে যেতেই রোহানের গালে একটা ঠাস করে শব্দ শুই না বুঝতে পারলাম অ্যাকশন ডাইরেক্ট কেলানিতে চইলা গেছে। ওই হালা, তোর জন্মের ঠিক আছে? তুই নাকি আমার জন্য 13 নদী পার কইরা আমাকে সেফটি দিতে পারবি? এই তার নমুনা? তুই আমাকে কেন ঠকাইলি? তারপর রিয়া পাশে রাখা একটা আইক্কাওয়ালা বাস লইয়া রোহাইন্নারে ইচ্ছা মতো কেলাইতে লাগলো। অবস্থা বেগতিক দেখা রোহাইন্নার সাথে রোহাইন্নার গার্লফ্রেন্ডটাও বেইমানি কইরাল্লো।
আই মিন রিয়ার সাথে যোগ করিয়া রুহাইন্নারে কেলাইতে লাগিল। আর আমিও সেই লেভেলের ভাব লইয়া ক্যামেরাম্যান সাইজ্জা সব অ্যাকশন কাহিনীগুলা শুট করিতে লাগিলাম। তারপর অবস্থা বেগতিক দেইক্ষা আমি রিয়া আর ওই মায়াডার কাছে গিয়ে কইলাম, বইন রে, তোরা এই অবুজ পোলাডারে আর মারিস না, বেচারি মইরা যাইব। তারপর দেখলাম মহিলা দুইটা আমার দিকে বাঁশ লইয়া আগাইতে লাগিল। আমি করুণ অবস্থায় পড়িয়া কইলাম, বইন রে, ওই হালারে মার ইচ্ছা মতো মার, তোরা মারতে থাক, আমি তোদের লাইগা ঠান্ডা পানি লইয়া আইতাছি। ইস, বইন দুইটা এক্কেরে হাঁপাইয়া গেছে। তারপর ফট কইরাই একেবারে হোসাইন বোল্টের গতিতে হাইটটা হাইটটা ঠান্ডা পানির সন্ধানে রওনা হইয়া গেলাম। তারপর পানি লইয়া যেই পৌঁছালাম, দেখি মাইয়া দুইটা রোহান্নারে মাইরা একেবারে হোতাইয়া দিছে। আমি দৌড়াইয়া গিয়ে রোহান্নারে কাছে গিয়ে কইলাম, হাই হাই, তোমরা ওরে মেরে ফেলছো নাকি? উল্টো আরো ওই দুই মহিলা কইল, মেরে ফেলছি, ভালো করছি, নয়তো আরো অনেকগুলো মেয়ের জীবন ও নষ্ট করতো। তারপর রুহাইন্নারে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কইরা মেডিকেলে পাঠাইয়া ওই মহিলাডারে ওর বাড়িতে পাঠাইয়া আমার সাথে মহিলাডারে আমার সাথে লইয়া বাড়ির উদ্দেশ্যে ভাগা দিলাম। বাড়িতে আইসা ফ্রেশ হইয়া যেই আমার রুমে গেলাম, দেখি মাইয়া আমার সেই লেভেলের দুঃখী ভাব লইয়া চোখের জল ঝরাইতেছে। আমি ওর কাছে গিয়ে, রিয়া প্লিজ কান্না করো না, যা হবার তা তো হয়ে গেছে। তুই না হয় আমারে ভালোবাসিস নাই, তাই একটা মেয়ের সাথে রিলেশন করতে যাইতে পারছিলি, কিন্তু রুহাইন না, তোরা ছেলের জাতিটাই খারাপ। একটু আগে কি বললা? আমি অন্য কারোর সাথে রিলেশনে গিয়েছিলাম মানে? হ্যাঁ, আমার কাছে প্রুফ আছে। প্রুফ কোথা থেকে দেখাবে? আমি তো রিয়া ছাড়া অন্য কারোর সাথে সম্পর্কে যাইনি। কি, কোথায় দেখাও তো। ওর মোবাইলে একটা ভিডিও দেখিয়ে। এই মেয়েটা কে? আমি ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এটা আদ্রিতা। ও আমার ফ্রেন্ড মামুনের ছোট বোন। এটা তো আদ্রিতা। কয় নাম্বার জিএফ এটা? হোয়াট আর ইউ ম্যাড? এটা আমার ফ্রেন্ডের ছোট বোন বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল রিক্সার জন্য। তো আমিও তখন তাদের বাসার ওই দিকে যাচ্ছিলাম, তাই ওকে ওর বাসায় নামিয়ে দিয়েছি। মিথ্যা কেন বলো? তোমার ওর সাথে রিলেশন আছে। দেখ ভাই, আমি তোর সত্যিটাই বলছি। এখন তুই বিশ্বাস করলে করতে পারিস, আর অবিশ্বাস করলেও করতে পারিস। তোর বিশ্বাস বা অবিশ্বাসে আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, সেটাই তো। আমি তোমার লাইফে না থাকলেও তো তোমার কিচ্ছু হবে না। তোমার তো আবার অভাব নাই। মুখ সামনে কথা বলবা। আমি আর সবার মতো একজনকে রেখে আরেকজনকে সামলাতে জানি না। ও, তা এখন আমি রিলেশনে গিয়েছি তাতেই দোষ? আর তুমি যে রাস্তায় বসে তোমার নিউ জিএফ অনিতাকে আমাদের বিয়ের 9 দিন পরও নিজের হাতে ফুচকা খাইয়ে দিয়েছ। ওর মুখে এই কথাটা শোনা মাত্রই আর নিজেকে সামলে রাখতে পারলাম না। ওর গালে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিলাম। গালে হাত দিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে চোখের কোণে পানি টলমল করছে। তুমি? হ্যাঁ, আমি অনেক সহ্য করছি তোমার ফালতু বকবকানি, মিথ্যা অপবাদ। আর কত দিবা? আমার লাইফটা তুমি বরবাদ করে দিয়েছ। আনিতা আমার ভাগ্নি হয়, ও মাত্র ক্লাস 6-এ পড়ে, আর তুমি ওকেও রেহাই দিলা না। একটা মানুষের মনের চিন্তাধারা যে এতটা নীচ আর জঘন্য হতে পারে তা আমার ভাবা ছিল না। আর শুনো, আমি এই রিয়া ছাড়া আর অন্য কাউকে মন দিতে পারিনি, তাই অন্য কারোর সাথে সম্পর্কেও জড়াতে পারিনি। তুমি আদ্রিতা আর আনিতার সাথে কথা বলে দেখতে পারো। আর এই দুজনেই তোমার কথা খুব ভালোভাবে জানে, আর তারা এও জানে তুমি আমার বিবাহিতা স্ত্রী। কি? তাহলে আফরিনও আমার সাথে বেইমানি করলো? মানে? চলো এক্ষুনি আফরিনের বাসায় যাব। তোমার প্রয়োজন থাকলে তুমি যাও, আমি যেতে পারবো না। আমার হাতটা ছেড়ে দিয়ে। ও, তার মানে তোমার মনে ভেজাল আছে, তাই তুমি যেতে চাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর রিয়াকে নিয়ে বাইকে করে সোজা আফরিনের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 10 মিনিট পর আফরিনের বাসায় পৌঁছে কলিং বেল চাপ দিতেই আফরিন দরজা খুলে আমাদের দুজনকে একসাথে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। রিয়া, এই সময় তুই? আমাকে তো আসার আগে জানালিও না। আচ্ছা, তোমার শরীরের অবস্থা এখন কেমন? জি ভাইয়া, ভালো। কি রে আফরিন, ঘরে আসতে বলবি না? হ্যাঁ, সে কি, ঘরে আয়। তারপর আমি আর রিয়া আফরিনের ঘরে যেতেই রিয়া আফরিনকে জিজ্ঞেস করলো, আফরিন, তোর হাজবেন্ড কোথায়? ও তো অফিসে একটু বাইরে গিয়েছে। ও দেখ আফরিন, তুই অসুস্থ, তাই তোকে কোনো প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছি না। তুই শুধু এতটুকু বলে দে যে আমি তোর কি ক্ষতি করেছি।
যার জন্যে আমাকে তুই এত বড় শাস্তি দিলি? আমি আবার কি করলাম? তুই গত মাসে আমাকে কয়েকটা ছবি দেখিয়েছিলি যেখানে সাদ অনিতাকে ফুচকা খাইয়ে দিচ্ছে, আর তুই এও বলেছিলি যে সাদের সাথে নাকি অনিতার সম্পর্ক আছে, আর এটা তুই অনিতার মুখ থেকেই জেনেছিলি। আফরিন চুপচাপ হয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। কি ব্যাপার, কিছু বলছিস না যে? তুই আমার সাথে এটা কেমনে পারলি? অন্তত তুই তো জানতিস আমি সাদকে কতটা ভালোবাসতাম। ওর সাথে সম্পর্কে যাওয়ার কিছুদিন পরই রোহান আমাকে আজে বাজে কিছু মিথ্যা নাটক সাজিয়ে আমার কাছে সাদকে খারাপ বানিয়ে আমাকে সাদের জীবন থেকে সরিয়ে দিয়েছিল। ভেবেছিলাম বিয়ের পর অন্তত সাদকে আমি আমার রূপের জালে ফাঁসিয়ে আমার প্রেমে ফেলে দিব। ভাবতাম অন্য কারোর সাথে রিলেশন বিয়ের আগে করেছে, বিয়ের পর তো অনেকেই আছে যারা ভালো হয়ে যায়। অথচ দেখ, সাদ কিন্তু আমি ছাড়া কখনো কারোর সাথে রিলেশনে যায়নি। এই ছেলেটা আমার সুখের জন্য সব করেছে, আর বিনিময়ে আমি তাকে শুধু কষ্টই দিয়েছি। তুই জানিস আফরিন ও আমাকে কতটা ভালোবাসে? দেখ না, আমি আমাদের বিয়ের 9 দিনের মাথায় যখন আমাকে জানিয়েছিলি সাদ অনিতার সাথে রিলেশন করে, তারপর আবারও আমার কাছ থেকে মন ভেঙে গেল। জানিস, অনেক কান্না করেছি সেদিন। যেদিন মানুষটাকে এতটা ভালোবাসি সেই মানুষটার কাছেই নিজে থেকে ডিভোর্স চেয়েছি, আর ও আমার সুখের জন্য আমাকে ডিভোর্স দিতেও রাজি হয়েছে। আজ ওর আম্মুর কাছে এই দোষ নিজের ঘাড়ে চাপিয়ে আমাকে ওর আম্মুর কাছে ভালো মেয়ে হিসেবে রেখে দিয়েছে। অথচ দেখ, ওর আম্মু এই কারণে আর ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। একটা মানুষকে আর কত কষ্ট দেওয়া যায়। আচ্ছা আফরিন, তোর উপর আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, শুধু এইটুকু আমি জানতে চাই, আমি তোর কি এমন ক্ষতি করেছিলাম যার জন্য তুই আমাকে এত বড় শাস্তি দিলি? এখানে তোর কোনো দোষ নেই, এখানে পুরো অপরাধটাই আমার। গত মাসে তোর ভাই কিডনির সমস্যার জন্য মেডিকেলে ভর্তি করিয়েছিলাম। হ্যাঁ, সেটাই তো আমি জানি, কিন্তু তুই এটা জানিস না, ওকে সুস্থ করে তুলতে আমার তখন 10 লাখ টাকার মতো লাগতো। জানিস, আত্মীয় স্বজনদের মধ্যে কারোর কাছে তখন 1 টাকাও পাইনি। আমরা তো মধ্যবিত্ত, কোথা থেকে এত টাকা জোগাড় করবো বল? আর অন্যদিকে সাব্বির মৃত্যুর মুখে ঢলে পড়ছিল প্রতিটা মুহূর্তে। রিয়া, তুই আমাকে শাস্তি দে। বিশ্বাস কর, সাত ভাই অনেক ভালো, আর তুই অনেক ভাগ্যবতী একটা মেয়ে যে 7 ভাইয়ের একটা মানুষকে তোর লাইফ পার্টনার হিসেবে পেয়েছিস। রিয়া, জানিস, এই টাকার জন্য যখন আমার দিশাহারার মতো অবস্থা, তখন আমার কাছে একটা বাজে প্রস্তাব আসে, আর সেই প্রস্তাবটা নিয়ে এসেছিল রোহান। ও তখন বলেছিল, যদি আমি তোর চোখে সাদকে খারাপ বানিয়ে তোদের আলাদা করতে পারি, তাহলে রোহান আমাকে 10 লাখ টাকা দেবে। আর আমিও আমার স্বামীকে বাঁচানোর জন্য এত বড় একটা খারাপ কাজ করতে রাজি হয়েছিলাম। তুই শুধুমাত্র টাকার জন্য? ছি, তুই আমাকে বলতে পারতি আমি তোকে টাকা দিতাম। আমাকে মাফ করে দে, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আফরিনের কথায় কান্না দিয়ে আমার হাত ধরে বলল, সাথ চলো, বাসায় যাব। তারপর রিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় রিয়া এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, সাদ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। দেখো, যা হবার তা হয়ে গিয়েছে, এখন আর আমার কিছু করার নেই। ডিভোর্স পেপারটা হাতে আসলেই আমি সাইন করে তোমাকে মুক্তি দিয়ে দিব। সাদ, আমি তো ইচ্ছে করে কিছু করিনি, আর আমি তো তোমায় ভালোবাসি। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। আচ্ছা, তুমি খাটে ঘুমিয়ে যাও, আমি নিচে ঘুমাবো। তারপর রিয়ার কথার কোনো উপেক্ষা না করেই আমি নিচে বিছানা করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে নাস্তা করে বাইরে বেরোতে যাব, ঠিক তখনই রিয়া আমার সামনে এসে আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দিল। এই কি হইছে? এমন বোকার মতো কান্না করতেছো কেন? প্লিজ আমায় ছেড়ে দিও না, আমি তোমায় অনেক ভালোবাসি। শুনো, একটা মানুষকে শুধুমাত্র ভালোবাসলেই হয় না, তার প্রতি বিশ্বাস আর ভরসাটাও রাখতে হয়, যেটা তোমার মধ্যে নেই। সাদ, আমি তোমায় অনেক বিশ্বাস করি। বিশ্বাস? তাও তুমি, এই আমাকে? হাউ ফানি। শুনো, ভালোবাসার মানুষটা ভুল করলেও তাকে শুধরানোর একটা সুযোগ দিতে হয়, তার পাশে থেকে ওই ভুল পথ থেকে তাকে ফিরিয়ে আনতে হয়। আর তাতেও যদি সেই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন না ঘটে, তাহলে তাকে ছেড়ে
কই আমাকে তো তুমি মাফ করনি। আমি যে তোমায় বলেছিলাম আমার আম্মু হার্টের রোগী, আমার আম্মু এটা সইতে পারবে না। তুমি আমাকে ডিভোর্স দিও না, আমি তোমার সব কথাই শুনবো, তোমার কোনো প্রকার কষ্টের কারণ হব না। আমাকে তো তুমি একটা সুযোগও দাওনি। আচ্ছা, আমি তো কোনো ভুল করিনি, তাও তুমি আমার শাস্তি দিয়েছ। আচ্ছা, তুমি ফিরিয়ে দিতে পারবে আমার কষ্টের সেই রাতগুলো? ফিরিয়ে আনতে পারবে আমার আর আম্মুর সেই বন্ধু মোহন সম্পর্কটাকে? আমার আম্মুর চোখের জলের মূল্য তুমি রিয়া দিতে পারবে? আমার আম্মু তো কোনো ভুল করেনি, তোমাকে সে নিজের মেয়ের থেকেও বেশি ভালো আর ভরসা করত। আর সে মানুষটার চোখের পানিও তোমার হৃদয়টাকে নরম করতে পারেনি। আমাকে তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তবুও আমাকে ছেড়ে দিও না প্লিজ। আই এম সরি, তোমার শাস্তি একটাই, তুমি আমার জীবন থেকে চলে যাও। কথাটা বলেই আমি আমার বাইরে চলে আসলাম। রুবেলকে আর হাবিবকে কল দিয়ে আড্ডাখানায় আসতে বলে আমিও আড্ডাখানায় চলে গেলাম। তারপর ওদের সাথে আড্ডা দিয়ে দুপুরের দিকে বাসায় ফিরে গোসল করে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তখনই খেয়াল করলাম রিয়া রুমে বসে নীরবে চোখে জল ফেলতেছে। হঠাৎ করে কেমন যেন একটু মায়া হলো। আমি উঠে তার কাছে গিয়ে বসলাম। তারপর ওকে বললাম, দেখো রিয়া, কান্না করলে আর এখন কোনো লাভ হবে না। এত সুন্দর চেহারাটা শুধু শুধু খারাপ করো না। আমি একদিকে কান্না করতেছি আর তুই মজা লস? লেখোকা, আমি মজা লইলাম কই? আমি তো তোমাকে ভালো উপদেশ দিচ্ছি। দেখো, তোমার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে গেলে আর কেউই তোমার দিকে ফিরেও তাকাবে না। আর রোহানের মতো ছেলেরা তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষাও করবে না। তখন তোমার কি হবে? প্লিজ কান্না করো না। তুমি থাকো তোমার উপদেশ নিয়ে। কথাটা কইয়াই এক বদনা রাগ আমার দিকে ছুঁড়ে মাইরা আর এক বস্তা রাগ তাহার সাথে লইয়া ছাদের উদ্দেশ্যে ভাগা দিল। যা বাবা, বেশি কষ্ট দিয়ে ফেললাম না তো? নিশ্চয়ই এখন ছাদে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে। থাক, কষ্ট পাক গিয়ে, সে কষ্ট পাইলে আমার কি? একটু কষ্ট করে বোঝুক, অন্য কাউকে কষ্ট দিলে তা সহ্য করতে তা কতটা কষ্ট হয়। তারপর আমিও হাত পা ছাইরা দিয়া সেই লেভেলের একটা ঘুম দিলাম। বিকেলের দিকে ঘুম ভাঙলো রুবেলের কলের রিংটং এর আওয়াজে। কিরে? কিরে বেটা, কই তুই? বাসায় ঘুমাইতেছি। তাড়াতাড়ি ঘুমটা পকেটে লয়ে আড্ডাখানায় আয়। আচ্ছা ভাই, মই আইতে আসি। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর হারামিগুলোর সাথে আড্ডা শেষ করে রাতে বাসায় ফিরলাম। রাতের খাবার শেষ করে যেই খাবার টেবিল থেকে উঠতে যাব, ঠিক তখনই লক্ষ্য করলাম রিয়া খাবার শুধু নাড়াচাড়া করছে, কিন্তু খাচ্ছে না। রিয়া, খাচ্ছ না কেন? আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার খেতে ইচ্ছে করে না। মা, আমার তোমার কিছু হয়েছে? শরীর খারাপ? না বাবা, আমি ঠিক আছি। বিকালে হালকা কিছু খেয়েছি তো, তাই ক্ষুধা মরে গেছে। আচ্ছা, জোর করে খেয়ে নাও। কথাটা বলেই আমি আমার রুমে এসে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। 3 দিন পর রাতে বিছানায় শুয়ে আছি। এমন সময় রিয়া আমার কাছে এসে বলল, আমার কিছু বলার ছিল। বলো। তুমি তো বলো ছেড়ে যাওয়া না, মানিয়ে নেওয়াটাই ভালোবাসা। তাহলে তুমি আমাকে এখন ছেড়ে দিচ্ছ কেন? দেখো, তুই যদি ভুল করতে বা আমায় শুধুমাত্র ছেড়ে যেতে, তাহলে আমি তোমায় মানিয়ে নিতাম। কিন্তু তুমি তো আমাকে শুধু ছেড়ে যাওনি, আমাকে দিনের পর দিন ঠকিয়েছ। বিয়ের আগে না হয় আমাকে কিছু না বলেই তুমি ছেড়ে গিয়েছিলে, কারণ আমি শুধুমাত্র একাই কষ্ট পেতাম। কিন্তু বিয়ের পর তুমি শুধু আমাকে ছেড়ে যাচ্ছিলে না, ছেড়ে যাচ্ছিলে আমার মা বাবা সবাইকে। তাদের বিশ্বাসের বুকে তুমি নিজ হাতে ছুরি চালিয়েছ। তারপরও আমি সবকিছুই মেনে নিতাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে গিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছ। আচ্ছা, কখনো যদি আমার ফ্যামিলির কেউ জানতে পারে তুমি আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে, ছি, তোমার এই সুন্দর চেহারাটা দেখলেও এখন আমার অসম্ভব ঘৃণা হয়। আর তুমি কথায় কথায় বলো তুমি আমায় ভালোবাসো। আচ্ছা, এটা কি সত্যি ভালোবাসা? তুমি কোথাকার কোন ছেলের কথায় আমাকে অবিশ্বাস করে ফেললে? আমাকে একটাবার অন্তত জিজ্ঞেস তো করতে পারতে। আর আমাকে জিজ্ঞেস না করলেও তো তুমি অন্তত একটু খোঁজ নিয়ে তো দেখতে পারতে। তুমি আমায় অন্য একটা মানুষের কথায় হুট করে ছেড়ে দিলে। তা কাল যে অন্য কেউ এসে তোমাকে একটা বানিয়ে মিথ্যা প্রুফ দেখাইলো, আবার আমাকে ছেড়ে যাবা না, তার কোনো ভরসা তো নেই। আগে ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করতে শেখো, নয়তো জীবনে সবটুকু ভালোবাসা উজাড় করে দিলেও তুমি তার সাথে কখনোই সুখী হবা না। সুখটা হচ্ছে আমাদের নিজের রুচির আর বিলাসিতার উপর নির্ভর করে। যার রুচি আর বিলাসিতা যত কম, তার সুখ ততই বেশি। যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা,
আমাকে কি কখনো তুমি মাফ করবে না? রিয়া ঘুমাও গিয়ে, অনেক রাত হয়েছে। তার মানে আমাকে তুমি মাফ করবেই না? রিয়া প্লিজ ডিস্টার্ব করো না তো, ঘুমাও প্লিজ। পরের দিন বিকেলের দিকে হারামিগুলোর সাথে আড্ডা দিতেছি, এমন সময় আম্মুর কল পেয়ে অনেকটাই চমকে উঠলাম। আম্মু আমার সাথে রিয়া আর আমার ডিভোর্সের কথাটা জানার পর আর আমার সাথে কথা বলেনি, আর আজ কল দিয়ে দিল। আমি তাড়াহুড়ো করে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আম্মু ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, সাদ, বাসায় আয় এক্ষুনি। রিয়া কেমন যেন করছে, মনে হয় উল্টোপাল্টা কিছু খেয়েছে, ওর অবস্থা খুবই খারাপ, তুই তাড়াতাড়ি আয়। আমি আর এক মুহূর্তের জন্য দেরি না করেই বাসার উদ্দেশ্যে দৌড় দিলাম। আমার এমন পাগলামো দেখে রুবেল আর হাবিবও আমার সাথে সাথে দৌড় দিল। কি হয়েছে? আমি কিছু বলতে পারছি না, শুধু দৌড়াচ্ছি। সাদ প্লিজ, কি হয়েছে বল। প্লিজ তোর আমার সাথে আয়, রিয়ার কি যেন হয়েছে। তারপর বাসায় পৌঁছে যে রিয়ার কাছে গেলাম, দেখি ওর মুখ দিয়ে লাল বের হচ্ছে আর অনেক বমি করতেছে। ওকে আমি কোলে নিতেই ওর হাত থেকে বিষের একটা ছোট সরে পড়ল। সর্বনাশ হয়ে গেছে, রিয়া তো বিষ খাইছে। সাদ আমি গাড়ি বের করছি, তুই রিয়াকে বাইরে নিয়ে আয়। তারপর রিয়াকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়েই মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম। মেডিকেলে পৌঁছেই তাড়াহুড়ো করে রিয়াকে ইমার্জেন্সিতে ভর্তি করালাম। আমি অপারেশন থিয়েটারের বাইরে বসে আছি, এমন সময় আব্বু এসে আমার কাছে এসে আমার পিঠে হাত রেখে, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওর কিছু হয়ে গেলে আমি ওর আব্বু আম্মুকে কি জবাব দেব? এই তুই এভাবে বলছিস কেন? সব ঠিক হয়ে যাবে তো। তাই যেন হয়। প্রায় ঘন্টাখানেক পরেই অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসলো। আমি ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ডক্টর রোগীর কি অবস্থা? আপনারা সঠিক টাইমে নিয়ে আসতে পেরেছেন, তাই রুগীর তেমন কোনো প্রবলেম হয়নি। রুগী ঠিক আছে, আপনি চাইলে একা গিয়ে ওনার সাথে দেখা করতে পারেন, তবে লক্ষ্য রাখবেন রুগী যেন বেশি কথা না বলে। তারপর আমি রিয়ার কাছে যেতেই দেখি রিয়া নিথর হয়ে বেডে শুয়ে আছে। আমি ওর কাছে গিয়ে ওর কাছে বসে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, এখন কি কিছুটা ভালো লাগছে? তুমি এই বোকামোটা না করলেও পারতে, যদি একটা কিছু হয়ে যেত। তাহলে তো ভালোই হতো, সবাই মুক্তি পেয়ে যেত। আমার মতো মেয়েদের এই পৃথিবীতে না থাকাই ভালো, অন্তত আমার জন্য অনেকগুলো মানুষের জীবনের সুখগুলো হারিয়ে যেত না। তোমরা মেয়েরা একটা জিনিস খুব ভালো পারো, সেটা কি জানো? অভিমান। এই অভিমানটা কখনো অন্য কারোর উপর দেখিয়ে বেশ কয়েকটা মানুষের জীবন বিপাকে ফেলে দাও, আবার কখনো নিজের উপর দেখিয়ে বোকার মতো নিজেকে শেষ করে দাও। আচ্ছা, তোমরা কি এটা পারো না যে যেই ভুলগুলোর জন্য আজকে তোমার জীবনটাকে শেষ করে দিতে হচ্ছে, নিজের অভিমানটাকে কাজে লাগিয়ে সেই ভুলগুলো শুধরে নিতে পারো না? একটা কথা সবসময় মনে রাখবে, হেরে যাওয়া না, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। আমি কার জন্য লড়াই করব, কার জন্য বেঁচে থাকবো? আমার সবকিছুই যে আমি শেষ করে দিয়েছি। দেখো রিয়া, জীবনে সবকিছু যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হয়। তুমি রেস্ট নাও, আমি ডক্টরের সাথে একটু কথা বলে আসতেছি। কথাটা বলেই আমি ডক্টরের কাছে যাওয়ার জন্য যেই পা বাড়ালাম, তখনই রিয়া আমাকে পেছন থেকে ডাক দিল। সাদ, পিছনে ফিরে ওর দিকে তাকিয়ে বলো, তুমি আমার আব্বু আম্মুকে এই ব্যাপারে কিছু জানিও না প্লিজ, আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। আচ্ছা তুমি রেস্ট নাও, তোমার আব্বু আম্মু কিছু জানবে না। তারপর ডক্টরের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম, অন্তত 3 দিন রিয়ার মেডিকেলে অ্যাডমিট থাকা লাগবে। রাত প্রায় 2টা। আমি রিয়ার পাশে বসে বেডের উঁচু মাথাটায় হাত দিয়ে তার উপর মাথা রেখে ঘুমিয়ে গিয়েছি। রিয়ার ঝাঁকুনিতে ঘুম ভাঙলো। আমি হন্তদন্ত করে উঠে চোখ কসলাতে কসলাতে বললাম, তোমার কি খারাপ লাগছে? আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, আমার না খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও না। আমার বুকের ভেতরটা অজানা মায়ায় হুট করে কেঁপে উঠল। ওর এই খাবার চাওয়ার ভঙ্গিমাটা এতটাই করুণ আর কষ্টের ছাপ বজায় রাখছিল। ইচ্ছে হচ্ছিল নিজের কলিজাটা ওকে দিয়ে দেই, কিন্তু ও তো এখন চাইলেই খেতে পারবে না। ডক্টরের পারমিশন ছাড়া খাওয়াতে গেলে অনেক বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তাই ওকে সান্ত্বনা দিয়ে বললাম, এই তো লক্ষ্মী, সকাল হয়ে গিয়েছে, আর একটু ঘুমাও, সকাল হলেই তোমায় আমার নিজের হাতে খাইয়ে দিব। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই চোখটা বুজে ঘুমানোর চেষ্টা করলো। তারপর সকালে
ডক্টর আসার পর রিয়াকে চেক আপ করে ডক্টর জানালো যে দুপুরের দিকে তাকে খাওয়ানো যাবে, তবে খুব অল্প পরিমাণ খাবার খাওয়াতে হবে। তারপর আমি রিয়ার কাছে যেতেই রিয়া বলল, তুমি টেনশন করো না তো, ডক্টর যা বলেছে আমি সব শুনেছি। আমি এখন একটু ঘুমাই, আর তুমি খেয়ে নাও। না খেয়ে খেয়ে কতটা শুকিয়ে গিয়েছো। আচ্ছা তুমি ঘুমাও, আমি খেয়ে নেব নে। না, তুমি এক্ষুনি খাবা, যাও খেয়ে নাও। আমি ঘুমাচ্ছি। কি হলো? তুমি ঘুমাও, আমি খেয়ে নেব। কথাটা বলে আমি রিয়ার কপালে একটা চুমু এঁকে দিয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলাম। কিছুক্ষণ পরই খেয়াল করলাম রিয়া ঘুমিয়ে গিয়েছে। এই পইটা চেহারাটা এই কয়েকদিনের ব্যবধানে একেবারে রানু মণ্ডলের আকার ধারণ কইরা লাগছে। পরের দিন রিয়াকে মেডিকেল থেকে বাসায় নিয়ে গেলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে বিশ্রাম নিচ্ছি। এমন সময় রিয়া আমার কাছে এসে বলল, এ কি, তুমি নিচেই বিছানা করছো কেন? আমি তো নিচেই ঘুমাবো। তুমি কি আমায় কখনোই ক্ষমা করবে না? সেটা সময় হলেই বুঝতে পারবে। এখন ঘুমাও। আর শোনো, আশা করি মৃত্যুর স্বাদটা যে কতটা কঠিন আর ভয়ানক সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছ। আমি জানি এমন বোকামি আর কখনো করবা না। যাও ঘুমিয়ে পড়ো। লক্ষ্য করলাম রিয়া আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। তারপর এইভাবেই চলে গেল বেশ কিছুদিন। আমাদের ডিভোর্সের আর মাত্র 9 দিন বাকি আছে। বিকেলের দিকে ছাদে বসে প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। এমন সময় লক্ষ্য করলাম রিয়া একটা ব্ল্যাক শাড়ি পরে ছাদে আসলো। তারপর আমার কাছে গিয়ে বলল, দেখো তো আমায় কেমন লাগছে। খুব ভালো। রিয়া শুনো। বলো। দেখো, আমি তোমাকে একটা কথা বলবো বলবো করে আর বলা হচ্ছে না, কিন্তু এই কথাটা তোমার জানাটা খুব জরুরি। তুমি কষ্ট পাবে ভেবেই এতদিন তোমাকে এই কথাটা বলি নাই। কি এমন কথা? আসলে তুমি আর আমাকে পাবে না, কারণ এখন আমি অন্য কারো। তুমি যেদিন রোহানের সাথে মিট করতে গিয়েছিলে, আমি ওই দিনই তোমার সব কাহিনী জেনে গিয়েছিলাম। আর তারপরই আমার এক কলেজ ফ্রেন্ড রুহি আমার সব কথা কিভাবে যেন জানতে পারে। আর ও আমাকে কলেজের শুরু থেকেই নাকি পছন্দ করত, কিন্তু ভয়ে কখনো বলতেও পারে নাই। তারপর আমার এই অসহায়ত্বের কথা জেনে ও আমাকে আমার সারা জীবন পাশে থাকার আশ্বাস দেয়। ভাবলাম তুমি তো আর আমার নেই, লাইফে ভালো থাকার জন্য অন্তত কাউকে তো প্রয়োজন। আর মেয়েটা অনেক নম্রভদ্র, এক কথায় যে কারোর মনের মতো। তাই আমিও রাজি হয়ে গিয়েছিলাম। দেখো রিয়া, আমার আর কিছু করার ছিল না। আমি নিজেকে সামনে নেওয়ার কোনো মাধ্যমই খুঁজে পাচ্ছিলাম না। তাই অনেক ভেবেচিন্তে রুহির প্রপোজালে রাজি হয়ে যাই। রিয়া প্লিজ, তুমি আমাকে ভুলে যাও। আমি রুহিকে ঠকাতে পারবো না। স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মুখে কোনো আওয়াজ নেই, আছে শুধু একরাশ হতাশা আর চোখের জল। ও রিয়া আর কিছু না বলেই ছাদ থেকে নিচে চলে যেতে লাগলো। বেচারি নিশ্চয়ই এখন রুমে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে। তারপর দেখতে দেখতেই আরো 4টা দিন কেটে গেল, আর মাত্র 5টা দিন। তারপরই আমার আর রিয়ার রাস্তা আলাদা, দুজন দুই দিকে। কেউ কাউকে চাইলেই দেখতে পারবো না, চাইলেই তার সাথে ঝগড়া করতে পারবো না। কেউ আর আমাকে জ্বালাবেও না। আমারও আর কারো জন্য সময় মতো বাসায় ফিরতে হবে না। আমরা দুজনেই মুক্ত হয়ে যাব। কারোরই কোনো ধরনের প্যারা থাকবে না, থাকবে না কারো অভিযোগ। আচ্ছা, আমরা দুজন আলাদা হলেই কি সব ঠিক হয়ে যাবে? আমরা সত্যি দুজন দুজনকে ছাড়া হ্যাপি থাকবো? কথাগুলো আমাদের বাসার করিডোরে দাঁড়িয়ে ভাবছি। ঠিক তখনই কারো ঠান্ডা আর শীতল হাতের স্পর্শে পিছনে ফিরে তাকাতেই দেখি আম্মু। আম্মু তুমি? হ্যাঁ আমি। তোরা তো নিজেদের ইচ্ছেতেই আলাদা হয়ে যেতে চাচ্ছিস। আচ্ছা, তোরা আলাদা হয়ে গেলে কি ভালো থাকবি? তোদের সমস্যাটা কি জানিস? কি? তোদের ইগো। এই ইগোটাকে তোরা প্রাধান্য দিতে গিয়ে তোরা নিজেরাই হেরে যাচ্ছিস, আর জিতে যাচ্ছে ইগো। একটু ভেবে দেখিস, রিয়া এই পর্যন্ত যা যা করেছে আমি সব কিছুই জানি। মানে তুমি কি জানো? রোহানের ব্যাপার থেকে শুরু করে সব কিছুই জানি। তবে মেয়েটা না বুঝে ভুল করে ফেলেছে, তাই বলে তুই ওর মতো ভুল করবি? কথাটা বলেই আম্মু রুমের দিকে পা বাড়ালো। আমারও কেন যেন কিছু ভালো লাগছিল না, তাই রুমে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। এমন সময় রিয়া এসে বলল, তুমি কি ফ্রি আছো? কিন্তু কেন? না মানে একটু আমাদের বাসায় যাবা? আব্বু আম্মুকে খুব দেখতে ইচ্ছে করছে। কিছুদিন পরেই তো একবারের জন্য তোমার আব্বু আম্মুর কাছে চলে যাবে। এই কথাটা বলতে গিয়েও কেন যেন বলতে পারলাম না। আচ্ছা, কখন যাবে? মুখে মলিন হাসি বজায় রেখে বলল, বিকেলে। আচ্ছা ঠিক আছে। তারপর বিকেল হতেই রিয়াকে নিয়ে ওর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে বসে আছি, এমন সময় রিয়া আমাকে বলে উঠল, সাদ
এইটা হয়তো আমাদের বাসায় তোমার শেষ যাওয়া, তাই না? হয়তো। আচ্ছা, তোমার হাতটা একটু ধরতে পারি? আমি রিয়ার দিকে তাকাতেই দেখি ও কান্না করতেছে। ধরো। আর শুনো, এখন আর কান্না করে কোনো লাভ হবে না, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করো। বিলিভ করো, আমি না অনেক ট্রাই করেছি, কিন্তু আমি কি করব, আমি যে পারছি না। সময় নাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরই আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম, মানে আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যেই পা রাখলাম, আমার মহামান্য শ্বশুর মশাই আমাকে দেখিবা মাত্রই মুখে এক গাঁটটি হাসি বজায় রাখা আমার দিকে এগোতে এগোতে বলল, আরে আমার জামাই বাবা আসছে, তা এতদিন পর আমার কথা মনে পড়লো? আব্বাজান, আমার তো আপনার কথা প্রতি মুহূর্তেই মনে পড়ে, তাই তো আপনাকে দেখতে চলে এলাম। তা আব্বাজান, আপনি ভালো আছেন তো? হ বাবা, তুমি চলে আসছো না, এখন তো এমনিতেই ভালো থাকুন। যাও বাবা, ফ্রেশ হয়ে রুমে গিয়ে একটু বিশ্রাম করে নাও। তারপর শাশুড়ি আম্মার খোঁজ খবর নিয়েই ফ্রেশ হয়ে রুমে এসে বিশ্রাম নিচ্ছি। এমন সময় আমার শাশুড়ি আম্মা আয়শা আমার আব্বু আম্মু সহ আমার 14 গোষ্ঠীর খোঁজ খবর লইয়া আবারও আমার একা রুমে থইয়া আমার শাশুড়ি আম্মা ভাগা দিল। তারপর ঘন্টাখানেক শ্বশুর বাড়িতে কাটাইয়া আবারও রিয়ারে লইয়া আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হইলাম। পরের দিন আর মাত্র 2 দিন, এই 2টা দিনই আমি আর রিয়া একসাথে থাকতে পারবো। তারপরই সব শেষ। দুপুরের দিকে মোবাইলের কলের রিংটংটা বেজে উঠতেই দেখি রুবেলের কল। কি রে? সাদ, তুই এক্ষুনি একটু আমাদের আড্ডাখানায় আয় তো। এখন আসতে পারবো না, আমার ভালো লাগছে না। দোস্ত, খুব জরুরি দরকার, প্লিজ তুই আয়। কি যেন কিভাবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তারপর হাতে টি শার্টটা নিয়ে আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওখানে যেতেই দেখি রুবেলের সাথে রিয়ার আব্বু বসা। আমি রিয়ার আব্বুর কাছে গিয়েই, আব্বা আপনি এখানে, তো বাসায় চলেন। উনি দাঁড়িয়ে আমার কাঁধের উপর হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। না বাবা, বাসায় যাব না। সে কি, কেন? তুমি অন্তত আমাকে জানাতে পারতে, তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী আলাদা হয়ে যাচ্ছ। আব্বা, আপনি এসব কেমনে জানলেন? কালকে রিয়াকে দেখে কেমন যেন মন মরা লাগছিল। পরে দেখলাম যে রিয়া ওয়াশরুমে গিয়ে কান্না করতেছে। আমার তখনই সন্দেহ হয় তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে। তারপর খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম তোমরা আলাদা হয়ে যাচ্ছ। আচ্ছা, তোমাদের সমস্যাটা ওটাও আমি জানতে চাই না, শুধু আমার কষ্টটা এখানেই তোমরা আমাদের কিছু না জানিয়ে। দেখো বাবা, আমি জানি আমার মেয়ের সাথে কেউই সুখী হতে পারবে না, কিন্তু তোমাকে দেখে আমি ভরসা পেয়েছিলাম অন্তত তুমি আমার মেয়েকে বুঝতে পারবা, তাকে কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, আমার একটা তাড়া আছে, আমি যাচ্ছি। আব্বা শুনেন, রিয়ার আব্বু আমার কথায় কান্না দিয়ে গাড়িতে উঠে উনার মতো উনি চলে গেল। আমিও কোনো কিছু ভাবতে পারছি না কি থেকে কি হয়ে গেল। পরের দিন রিয়াকে নিয়ে উকিলের অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকেই হয়তো আমাদের বিশ্বটা আলাদা হয়ে যাবে। আর মাত্র কয়েকটা মিনিট আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। লক্ষ্য করলাম রিয়া স্তব্ধ হয়ে গাড়িতে বসে আছে, মুখে একটু হাসি নেই, আছে শুধু হাহাকার, বিষাদের যন্ত্রণার ছাপ। মেয়েটা নিজেও কখনো ভাবিনি তাকে একদিন এমন একটা কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। গাড়ি থেমে যাওয়ার আওয়াজে বাইরে তাকাতে দেখি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। গাড়ি থেকে নেমে রিয়াকেও নামতে বললাম। তারপর রিয়াকে নিয়ে উকিলের অফিসে ঢুকতেই উকিল সাহেব আমাদের বসতে বললেন। তা আপনাদের মতামত কি? রিয়ার দিকে তাকাতেই দেখি ও আনমনা হয়ে মানসিক রোগীর মতো স্তব্ধ হয়ে আছে। আমি রিয়াকে একটা ঝাঁকুনি দিয়ে, রিয়া তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। উকিল সাহেবকে উদ্দেশ্য করে, আমরা এই 3 মাসে যতটুকু বুঝতে পারলাম আমরা কখনোই আলাদা হয়ে ভালো থাকতে পারবো না, সো আমরা ডিভোর্স চাচ্ছি না। আমার মুখে এই কথাটা শোনা মাত্রই রিয়া হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে ও এর আগে কখনো দেখেই নাই। তারপর আমি রিয়ার হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে চেয়ার থেকে উঠিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, এই যে মিস চলেন, বাসায় যেতে হবে। তারপর রিয়াও একটা সেই লেভেলের হাসি মাইরা কইল, চলেন আমার বাবুর আব্বু। তারপর সোজা গাড়িতে উইঠাই বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। গাড়িতে বসে আছি এমন সময় রিয়া বলে উঠল, আচ্ছা, একটা কথা আমি কিছুতেই মিলাতে পারছি না। কি কথা? তুমি রুহির কি হবে গো? লেখকা, তাই তো। আচ্ছা সমস্যা নাই, তোমার সতীন বানাইয়া নিমু। কি হারামজাদা, তুই শুধু আমার,
অন্য কেউ ভাগ বসাতে আসলে মেরে তক্তা বানিয়ে দেব। বাইরে এইবার আমার কলারটা ছাড়। আর রুহি বলতে কেউ নাই, ওটা এমনি তোমাকে বলেছিলাম। কি? তার মানে তুই আমাকে কষ্ট দেওয়ার জন্য? আমার বুকের কাছে জড়িয়ে নিয়ে ওলে আমার সোডাটা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই তো। তুমি যেন আমাকে কখনো ছেড়ে না যাও, ওই জন্য ওইটা করেছি। এখন তো বুঝতে পারছো প্রিয় মানুষটা অন্য কারো হয়ে গেলে কতটা কষ্ট হয়। আই এম রিয়েলি সরি। এই লক্ষ্মী, সরি বলা লাগবে না। তারপর বাসায় ফিরতেই আম্মু আমাদের দুইটারে এক লগে দেখা সেই লেভেলের শক্ট খাইয়া ফিট হইয়া গেল। আর খুশিতে গদগদ করতে আমার পেটে একখানা গোতা মাইরা কইল, আমার কিন্তু খুব তাড়াতাড়ি একটা নাতি চাই। আমিও এক ডিব্বা লজ্জা লইয়া ওই স্থান থেকে ভাগা দিয়া সোজা আমার রুমে আইসা শুইয়া ঘুমাইতে লাগিলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই রিয়ারে কইলাম, বউ গো। বলো। আমার পরাণের স্বামী। আম্মা আজকে কি কইছিল মনে আছে? উনাকে ডাকে একটা নাতি আইনা দিতে হইব। যা, তোমার লজ্জা শরম নাই? পাঠকদের সামনেই এসব কথা বলতেছো। তাই তো।